শুক্রবারে আমরা একটা ওয়েবিনার নিয়েছিলাম বিসিএস ফর ডক্টরস। তো আজ আমরা মূলত যে চূড়ান্ত রোডম্যাপটা ব্যাখ্যা করব যে কিভাবে একজন ডক্টর প্রস্তুতি নিতে পারে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, যদিও আমরা বলছি এটা ডক্টরদের জন্য, বিসিএস প্রিলিমিনারি কিন্তু সবার জন্য সেম। লিখিত পরীক্ষার মধ্যে স্বাস্থ্য ক্যাডারে শুধু প্রত্যেকটা মানে টেকনিক্যাল ক্যাডারে 200 নাম্বার শুধু সাবজেক্ট রিলেটেড, বা 700 নাম্বার সবার জন্য সেম। সো তোমরা যারা ডক্টর ছাড়াও যারা জয়েন করেছো আমাদের সাথে ফেসবুক লাইভে, আশা করি আমাদের যে প্রেজেন্টেশন থেকে তোমরা উপকৃত হবা। তো চলো আজকে মূলত আমরা একদম কোত্থেকে পড়া শুরু করতে হবে সেখান থেকে জিনিসটা আমরা ব্যাখ্যা করব। তো গত লাইভে, শুক্রবারের লাইভে আমরা ব্যাখ্যা করেছিলাম বিসিএস প্রিলিতে যে নম্বর বন্টন। তো এখানে আমরা এখানে যেই আমার স্লাইডে এখানে টোটাল 130 নাম্বার প্রস্তুতি দেখা যাচ্ছে, যে গণিত মানসিক দক্ষতা 30, বাংলা ইংরেজি মিলে 70 এবং বিজ্ঞান কম্পিউটার হচ্ছে যে 30, টোটাল 130। এটাকে নাম দিয়েছিলাম আমরা ফাউন্ডেশন। তো আমি সবসময় বলি যে এখানে তোমার 35 বিসিএসের পরে বিসিএসের যে নম্বর বন্টন, এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা কিন্তু কিছুটা প্রিভিলেজ পায়। তবে এখানে আবার এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে, যে কারণ বিজ্ঞান বিভাগ যে আবার বেশি সুবিধা পাই তাও না, কারণ সাধারণ জ্ঞানের যে 50, সাধারণ জ্ঞান 50 কিন্তু বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যারা, তাদের ভর্তি পরীক্ষার সময় ওইভাবে পড়তে হয় না। মেডিকেলে পড়ার সময় সাধারণ জ্ঞান ওইভাবে এত পড়া হয় না, আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টরা যেরকম তোমার পড়া লাগে। সো জিকের দিক দিয়ে একটু বিজ্ঞান বিভাগের লোকজন একটু পিছিয়ে থাকে, কিন্তু গণিত মানসিক দক্ষতা, ইংরেজি, বিজ্ঞান, কম্পিউটার এই সাবজেক্টগুলোতে আগায় থাকে। সো আমি ডাক্তারদের জন্য যেটা বলবো, যেহেতু আমি নিজেও একজন ডক্টর, সো আমার যেটা মনে হয় যে এই যে ফাউন্ডেশন যেগুলো আছে, দ্যাট ইজ বিসিএস সিস্টেমটা হচ্ছে কি, আমি যেটা পারি ওইখানের মধ্যে আমি আরও বেশি করে নাম্বার আমাকে তুলতে হবে। তো আমি যেটা মনে করি, এই যে ফাউন্ডেশনটা আমরা যেটা বলেছি, এই ফাউন্ডেশনে যে 130 নাম্বার, এই 130 নাম্বার দিয়েই মূলত ডাক্তারদেরকে প্রিলি কনফার্ম করতে হবে। শুধু প্রিলি না, রিটেনেও কিন্তু রিটেনের যে 900 নাম্বার, সেই 900 নাম্বারের মধ্যেও কিন্তু এই সাবজেক্টগুলো ভীষণ রকম ভূমিকা রাখবে। এবং আমার যেটা মনে হয় বা আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে তোমরা যারা ডক্টর যারা জয়েন করেছো, সো তোমাদের যতটুকু বেসিক অতটুকু বেসিক আর একটু ঝালাই করলে রিটেনে তোমাদের খুব বেশি এখানে বেগ পেতে হবে না। তো যাই হোক, আজকে আলোচনা যেহেতু আমরা শুধু প্রিলি রিলেটেড থাকবো, আমি প্রিলি ব্যাপারগুলো ব্যাখ্যা করবো, রিটেন নিয়ে হয়তো আরেকদিন আমরা ব্যাখ্যা করব। তো আমরা বলেছিলাম যে আমাদের ভূগোল নৈতিকতা, এটা আমাদের বোনাস নাম্বার, এটা ছিল 20, এবং এই যে 50 নাম্বার ছিল, এখানে আমরা অত্যন্ত স্ট্র্যাটেজিক আমরা হচ্ছে যে পড়াশোনা করব। এখানে আমরা পণ্ডশ্রম করব না, এখানে আমরা এত বেশি এনার্জি দিব না যে আমাদের সব এনার্জি এখানে শেষ হয়ে গেছে, এই কাজটা আমরা করব না। তো আমরা যেহেতু আমাদের প্রথমে আমরা বলেছিলাম তোমাদেরকে, শুধু ডক্টর না সবার জন্যই এই কথাটা বলি, যে আমরা বলি যে তোমার যদি ম্যাথে যদি উইকনেস থাকে, ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি যদি উইকনেস থাকে, তাহলে তুমি বিসিএসে ভালো করার স্বপ্ন তুমি দেখতে পারো না। ধরো তুমি চিন্তা করো, তুমি কোনোভাবেই প্রিলি হয়তো উতরায় তুমি চলে গেলা, তুমি রিটেনে ধরা খেয়ে যাবা। রিটেনে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটিতে 100 নাম্বার, এবং রিটেনে যে 5 নম্বর তোমার হচ্ছে যে আমরা যে 5 নম্বরটা বলি, সেই 450 পাওয়ার জন্য, সো রিটেনে 900তে 450 পাওয়ার জন্য ম্যাথ মেন্টাল একটা ভীষণ রকম ভূমিকা রাখে। যে মোটামুটি ম্যাথ মেন্টালে 75+ পাবে, ও তো অনেক নাম্বার হয়ে গেল ওর এখানে, তাই না? সো রিটেনে আমার যে থিওরি, আমি যেটা বলি যে ম্যাথ মেন্টালে 75+, ইংরেজিতে হচ্ছে যে 140+, এইটা যদি মোটামুটি কনফার্ম করা যায়, সো এইখানে মোটামুটি যদি 215+ কনফার্ম করা যায়। আর ডাক্তারদের জন্য যেহেতু আজকের আমাদের ওয়েবিনার, সো 900তে আমরা, আচ্ছা রিটেনের নাম্বার বিন্যাসটা মনে আমি একটু সবার জন্য একটু ব্যাখ্যা করা উচিত। ওকে, আমি একটু সবার জন্য পুরোটা ব্যাখ্যা করি, কারণ এখানে নাইলে ছিন্ন বিচ্ছিন্ন উপায় বুঝতে পারবে না। ওকে, প্রিলি নাম্বার বিন্যাস তোমরা বুঝতে পারছো, আমি একটু রিটেন নিয়ে একটু বলি। রিটেনে তোমার হচ্ছে যে ইংরেজিতে হচ্ছে যে 200 নাম্বার, এটা সবার জন্য। সো ম্যাথ অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি এটা সবার জন্য, 100 নাম্বার একদম সবার জন্য এখানের মধ্যে। ওকে, এখন আসি আমি বাংলা। সো বাংলা হচ্ছে যারা টেকনিক্যাল ক্যাডার পরীক্ষা দিবে, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো লেকচারার পোস্টের জন্য, কৃষিবিদ, হ্যাঁ, যারা পরীক্ষা দিবে ওদেরকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে হবে। সো 100 নাম্বার।
100 নাম্বার কিন্তু সবাই পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু যারা জেনারেল ক্যাডারের জন্য পরীক্ষা দিবে ওদের হয়ে যাবে বাংলাতে এখানে এডিশনাল আরও 100 নাম্বার তারা পরীক্ষা দেওয়া লাগবে। এই নাম্বারটা সবার জন্য সেম। এখন আমি আসি জিকে। সো জিকে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী 200 এবং আন্তর্জাতিক 100, সবার জন্য সেম। তাহলে এখানে টোটাল নাম্বার হচ্ছে যে 300। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে কত নাম্বার পাচ্ছি আমরা? 200, 300, 400, 300, 700। এই 700 নাম্বার সবার জন্য সেম লিখিততে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিজীবী, লেকচারার সবাই, সাধারণ ক্যাডার, পুলিশ সবাই 700 নাম্বার একই কোশ্চেনে পরীক্ষা দিবে। পার্থক্য কোথায়? যে জেনারেল ক্যাডারে পরীক্ষা দিবে, তার মানে হচ্ছে যে ফরেন বলি, অ্যাডমিন বলি, ট্যাক্স বলি, কাস্টমস বলি, সে বাংলাতে 100 নাম্বার পরীক্ষা দিবে, আর জেনারেল সায়েন্স বিজ্ঞান 100 নাম্বার পরীক্ষা দিবে। তার মানে এইখানে সে 200 নাম্বার এক্সট্রা পরীক্ষা দিবে। তাহলে এই 700 আর 200 টোটাল কত হইল? 900 নাম্বার হয়ে গেল। কারা? জেনারেল ক্যাডার যারা। আর যারা জেনারেল ক্যাডার না, ধরো যে হেলথ ক্যাডার, সে হচ্ছে এই 700 নাম্বারের সাথে সে মেডিকেল সায়েন্স থেকে পরীক্ষা দিবে 200। যে ইঞ্জিনিয়ার সে তার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে পরীক্ষা দিবে 200। ইংরেজি যে লেকচারার সে ইংরেজির উপরে পরীক্ষা দিবে 200। বাংলা লেকচারার সে বাংলা সাবজেক্টের উপর পরীক্ষা দিবে 200 তার ভার্সিটির সাবজেক্ট থেকে। তার মানে যারা টেকনিক্যালে পরীক্ষা দিবে তারা হচ্ছে এই 700-র সাথে তার সাবজেক্ট রিলেটেড 200 নম্বর পরীক্ষা দিবে, টোটাল 900। আর যে জেনারেল ক্যাডার এই 700-র সাথে সে বাংলা 100, বিজ্ঞান 100, টোটাল 900। তুমি বলতে পারো ভাই আমি যদি স্বাস্থ্য ক্যাডারের পরীক্ষা দিব এবং আমি হচ্ছে জেনারেলের পরীক্ষা দিব, তাহলে কীভাবে দিব? তাহলে তোমার পরীক্ষা হবে 1100 নম্বরের। তুমি হচ্ছে এই 700, তারপরে তোমার বাংলা আরও 100, 800, বিজ্ঞান 100, 900, এই 900 পরীক্ষাতে তুমি দিবা, তার সাথে তুমিও মেডিকেল সায়েন্স 200 নম্বরের পরীক্ষা দিবা, টোটাল তোমার নাম্বার হয়ে যাবে 1100 নাম্বার। সো এখন আমি ডাক্তারদের জন্য যেটা বলবো, ডাক্তার না যে কোনো টেকনিক্যাল ক্যাডারের জন্য যদি বলি, তোমার টার্গেট রাখা উচিত যে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটিতে পাইতে হবে 75+, ইংরেজিতে 140+। 140+ খুব কঠিন কিছু না। আর তোমার সাবজেক্ট রিলেটেড মেডিকেল সায়েন্স মোটামুটি রিটার্নের আগে অনেক বন্ধ পাওয়া যায়, সেখানে 140+ তোলা খুব কঠিন কিছু না। তাহলে কত হয়ে গেল? এখানে 280, এখানে হয়ে গেল 355, রাইট? এখন আমাকে বলো তো, তোমাকে পাস করার জন্য, আচ্ছা বাংলাতে বাংলা প্রথম পত্রের মধ্যে আমি ধরলাম 60 মার্কস, আমি 60 মার্ক ধরলাম বাংলা প্রথম পত্রের মধ্যে, তার টোটাল মার্ক কত হয়ে গেল? 415 নম্বর হয়ে গেল। তাহলে পাস মার্ক তোলার জন্য 450 পাওয়ার জন্য তাহলে আর কত? খুব বেশি নাম্বার কিন্তু প্রয়োজন নাই, 35 মার্কস প্রয়োজন, রাইট? আচ্ছা আমরা 35 মার্কস আমরা এত কম ধরবো না। দেখো তাহলে আমি 5 নাম্বার ক্যালকুলেশন করার সময় দুটো সাবজেক্টের কথা কিছুই বলি নাই। কোন দুটো সাবজেক্ট? জিকে, তাই না? জিকে 300 নাম্বারের কথা কি কিছুই আমি বলি নাই। এখন তুমি আমাকে বলো যে তুমি যদি মোটামুটি বানায়ও লিখতে পারো তাহলে 300-র মধ্যে 90 পাওয়া কি পসিবল না? আমাকে একটু বলো তো, ইয়েস নো লিখো তো একটু। 300-তে 90 পাওয়া কি খুব কঠিন কিছু? একটু বলো তো আমাকে। তুই বানাও যদি লিখো, তুমি ছোটোবেলা থেকে তুমি যা শিখছো বানাও যদি তুমি লিখো, 300-তে 90 পাওয়া কি কঠিন কিছু? একদম কঠিন কিছু না, তাই না? তুমি যদি ধরো তুমি জিকে কিছুই পারো না, তুমি মোটামুটি কিছু তুমি ভাষা জিনিস পারো, তাও তুমি 90 যদি সেখানে যদি পাও, তাও তোমার 500 নাম্বার ক্রস করে। এবং স্বাস্থ্য ক্যাডারে 500 নাম্বারও পাওয়া লাগে না মোটামুটি। তুমি তুমি 500-র অ্যারাউন্ড 500-র আশেপাশে যদি পাও, তুমি হেলথ ক্যাডারে তুমি একটা ক্যাডার, তুমি ক্যাডার হয়ে যাবে। তুমি 500-র আশেপাশে নাম্বার পাইলে তুমি হয়ে যাবে, তুমি 450 পেলে পাস। সো 450 পেলে সেক্ষেত্রে তুমি ক্যাডার পাওয়া কনফার্ম না, সেতে তুমি নন ক্যাডার হতে পারো সর্বোচ্চ। তো 500-র আশেপাশে যদি তুমি পাও আর কি, আমি তো মনে করি 90 না, এখানে 90তে আমি একদম সবচেয়ে কম ধরলাম। 90তে একদম সবচেয়ে কম ধরলাম। এখানে বেশি কিছু জিনিস লিখলো তো এখানে অনেক আরও নাম্বার পাওয়া যায়, 300-তে 120-30 পাওয়া যায় খুব ইজিলি। তার মানে বিশেষ নিয়ে আসলে যত বলা হয় বিশেষ কঠিন, বিশেষ মোটেই কঠিন কিছু না, তুমি যদি গোছায় যদি পড়তে পারো। আমি ফুল টাইম চাকরি করে তো তোমার রিটেনে পাস করছি, তাই না? তো তার মানে পসিবল এটা। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। আমরা আলোচনা করছিলাম ম্যাথ তুমি কীভাবে পড়বা। প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে প্রথমে কোশ্চেন নিয়ে গবেষণা করবা। আমি আবার বলি, প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে তুমি কোশ্চেন নিয়ে গবেষণা করবা। তুমি বলো ভাই আপনি এটা কোত্থেকে পাইছেন? এটা একটা বই আছে বাজারে, এটা নাম হলো পাওয়ার প্ল্যান, তুমি এটা কিনে নিও একটু। হ্যাঁ, আমি তোমার বলে দিলাম, তুমি বিসিএস পাওয়ার প্ল্যান নামে একটা বই পাওয়া যায় বাজারে, ওখানে তোমার ওই চ্যাপ্টার ওয়াইজ তোমার কোত্থেকে কত নাম্বার আসছে ওইটা আসছে, ওইটা কিনে ফেলবা সবাই। কিনে ফেললে তুমি নিজে প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে দেখো যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর কোশ্চেন আসছে, কোন নাম্বার থেকে কত নম্বর কোশ্চেন আসছে। হ্যাঁ, তুমি এই জিনিসটা দেখো আগে, এটা নিয়ে একটু তুমি 15-20 মিনিট 30 মিনিট
সময় দাও। সো ম্যাথ নিয়ে যখন তুমি দেখবা তখন তুমি দেখবা যে পাটিগণিত দেখবা তোমার বাস্তব সংখ্যা লসাগু গসাগু থেকে সবসময় প্রশ্ন আসছে, শতকরা থেকে প্রশ্ন আসছে, লাভক্ষয় থেকে প্রশ্ন আসছে, সরল যৌগিক মুনাফা থেকে প্রশ্ন আসছে, অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন আসছে। তুমি সুন্দর করে দেখো পাটিগণিত, বীজগণিত, হ্যাঁ, সূচক লক্ষ্যসূচক দেখো, সবসময় 2টা করে প্রশ্ন আসছে। তুমি জিনিসটা নিয়ে গবেষণা করো, বিস্তারিত গবেষণা করো, গবেষণার শেষ। এটা সব সাবজেক্টের জন্য আমি একটা তোমার কমনের ট্যাম্পলেট বলতেছি আর কি। তাহলে প্রথম কাজটা হবে তোমার ওই সাবজেক্টের কোন চ্যাপ্টারে কত নম্বর কোশ্চেন আসছে। তো হলো ভাই আমি যদি গবেষণা করি 100% কারেক্ট হবে? আর ভাই পৃথিবীর কোনো কিছু তো 100% কারেক্ট হয় না। 100% কারেক্ট হওয়ার দরকারটা কি তোমার? তোমার 70% 60% হলে তো এনাফ। পৃথিবীর কোনো কিছু 100% কারেক্ট কখনোই হবে না, তাই না? তোমার তো কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করি, কোনো কিছু 100% না। সো এখানের মধ্যে মোটামুটি তোমার এস্টিমেশনের 80% কাছাকাছি হলেই তো হয়েছে। তুমি এখানে দেখা যাচ্ছে তুমি ধরো লক্ষ্যসূচক আর সমান্তর গুণোত্তর, তুমি চিন্তা করছো এখান থেকে তুমি ধরো 3 নাম্বার পাবা, দেখা গেল 3 নাম্বার না, তুমি 2 নাম্বার পাইলা, এরকম আর কি। একটু এদিক সেদিক হবে, 2-1 নম্বরের দিক সেদিক হবে। অনেক কোশ্চেন করে যে আপনি যেমন বলছেন হুবহু এরকম আসবে, হুবহু এরকম কেমন আসবে? হুবহু এরকম আসবে না, তাই না? ওকে, এখন তুমি ম্যাথ তুমি করবা। এখন অনেকে কোশ্চেন করে যে ভাইয়া ম্যাথ তাহলে একটা কাজ করি, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সব অঙ্ক বই কিনে ফেলি না? এই কোশ্চেনটা অনেকে করে। আর ভাই তুমি যদি 6 থেকে 10 পর্যন্ত সব অঙ্ক বই করো, এটা কখন? তুমি যদি মনে করো তুমি বিসিএস এর উপর পিএইচডি করবা, তোমার এত সময় আছে তোমার পিএইচডি করার জন্য, তো তোমার এগুলো এইসব বই কেনার কোনো দরকার নাই। তুমি বাজারের মোটামুটি ভালো রাইটারের তুমি যে কোনো একটা বই কিনবা, তবে এমন বই কিনবা যেটা মোটামুটি তোমার পক্ষে শেষ করা ফিজিবল। তুমি এমন মস্ত বড় সাইজের একটা বই কিনলা যেটাতে তোমার গবেষণা করতে 2 বছর লেগে যাবে, কোনো প্রয়োজন নাই। তো P2তে আমরা মূলত কনফিডেন্সের তোমার যে সংক্ষিপ্ত প্রিলি এবং লিখিত গণিত যে বইটা আছে সেই বইটা ফলো করার ট্রাই করি, কারণ আমাদের মনে হয় যে সেই বইটা পড়লে মোটামুটি এনাফ এবং তুমি সেটা শেষ করতে পারবা। বাজারে ম্যাথের অনেক বই পাওয়া যায়, মস্ত বড় ডাউস সাইজের বই পাওয়া যায়। এত ডাউস সাইজের বই পড়লে তোমার লাভ হবে না, কারণ ডাউস সাইজের বই পড়তে গেলে সমস্যা যেটা হবে তোমার ওই সাবজেক্টটা তোমার শেষ হবে না। একটা জিনিস কমন পাবা যে বাজারে ডাউস সাইজের বই যারা লিখছে মোটামুটি তারা ম্যাক্সিমাম বিসিএস ক্যাডার না, কারণ উনি ওই এক সাবজেক্ট নিয়ে এত বেশি গবেষণা করতে গেছে, গবেষণা করতে উনি গবেষক হয়ে গেছে কিন্তু ক্যাডার হয় নাই। কারণ বিসিএস ক্যাডার হওয়ার জন্য তোমার উচ্চ পর্যায়ে গবেষক হওয়ার কোনো দরকার নাই, প্রচুর জ্ঞানী হওয়ার দরকার নাই, তোমাকে হইতে হবে হাইলি টেকনিক্যাল। তোমার এখানে প্রচুর জ্ঞান প্রচুর গবেষণা কোনো কিছুর প্রয়োজন নাই, একটু টেকনিক্যাল একটু স্ট্র্যাটেজিক্যালি তোমাকে সাউন্ড হইতে হবে, জাস্ট এতটুকু হলে তুমি ক্যাডার হইতে পারবে। অনেক বেশি জ্ঞানটা তোমার হইতে হবে না, আবার বেশি জ্ঞানী হয়ে গেলে তুমি সমস্যা পড়ে যাবে। তো প্রশ্ন সলভ করো টাইপ অনুযায়ী। টাইপ অনুযায়ী মানে কি? ধরো তুমি একটা চ্যাপ্টার চুজ করলে, হ্যাঁ শতকরা পড়বো, তাই শতকরা টাইপগুলো দেখো যে কোন কোন টাইপের অঙ্ক আসছে। একটা না গাদার মতো সব অঙ্ক করতে যাবে না, তুমি টাইপগুলো দেখো। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো একটা চ্যাপ্টার নিলে তুমি শতকরা, তো তুমি বইটা খুলে দেখলে কি কি টাইপ থেকে এখান থেকে প্রশ্ন আসছে। তুমি দেখলা যে ভগ্নাংশ থেকে শতকরাতে কনভার্সন আসছে একটা টাইপ, এটা একটা টাইপ, শতকরার সাহায্যে মান নির্ণয় একটা টাইপ, দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধি একটা টাইপ, দুটো শতকরার উপর মোটের উপর পরিবর্তন এটা একটা টাইপ, হ্যাঁ বেঞ্চিত্র একটা টাইপ। তুমি টাইপগুলো দেখলা, তুমি দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার ম্যাক্সিমাম 7 থেকে 8 রকমের অঙ্ক আছে, এর বেশি না, আরো কম। প্রত্যেকটা তুমি চ্যাপ্টারে দেখবা 7 থেকে 8 রকম, বা বীজগণিত আরো কম সিস্টেম তুমি দেখবা 3 থেকে 4 রকমের অঙ্ক। বীজগণিতের ম্যাক্সিমাম চ্যাপ্টারে 3 থেকে 4 রকমের অঙ্ক। তুমি প্রত্যেকটা টাইপ থেকে 2-3টা করে অঙ্ক করবা, সবগুলো করতে যাবা না, সবগুলো করে তুমি কুলাতে পারবা না। তুমি প্রত্যেক টাইপের উপর তুমি প্রো লেভেলের হবা। ধরো তোমার আমি ধরলাম এই শতকরা চ্যাপ্টারটা, তাহলে তুমি টাইপ 1 তোমার কমপ্লিট, সো টাইপ 1 করে ফেললা, টাইপ 2 কমপ্লিট, টাইপ 3 কমপ্লিট, টাইপ 4 কমপ্লিট, টাইপ 5 কমপ্লিট, এইভাবেই তুমি যাবা। কিন্তু তুমি এক টাইপের উপরে 10টা অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। তুমি একটা টাইপ অনুযায়ী যাবা, ওটা খাতা নোট করে রাখবা, নোট করে রাখি তুমি পরের টাইপে চলে যাবা। এইভাবে তুমি আস্তে আস্তে যদি আগাও তাহলে তুমি সিলেবাস শেষ করতে পারবা। নাহলে তুমি দেখা যাবে যে ওই বিসিএস নিয়ে অনেক অনার্স মাস্টার্স কয় আমি এখন বিসিএস ফার্স্ট ইয়ার, বিসিএস সেকেন্ড ইয়ার, বিসিএস থার্ড ইয়ার, বিসিএস ফোর্থ ইয়ার, বিসিএস অনার্স, বিসিএস মাস্টার, বিসিএস পিএইচডি, তো পরে যে বিসিএস কোচিং সেন্টারের টিচার। এটাই আসলে তোমার শেষ পর্যন্ত ওরা পিএইচডি করতে করতে বিসিএস বিভিন্ন কোচিং সেন্টারের টিচার হয়ে যায়। তুমি যে মনে করো যে ভাই আমি মনে হয় না ডাক্তারদের কোনো প্রয়োজন আছে তোমার কোচিং সেন্টার টিচিং করার মতো অবস্থা নাই, তুমি বলতে পারো যে ভাই আপনি কেন করেন, আমি গরিব মানুষ ভাই, তো সেই জন্য আসলে করতে হচ্ছে আর কি, পিটিও থেকে টাকা পয়সা দেয় সেই জন্য এখানে মাস্টারি করি। তো তুমি শুরু থেকে যেটা করবা সেটা হচ্ছে তুমি চ্যাপ্টার ওয়াইজ তুমি নোট করে রাখবো অবশ্যই। এটা কেন নোট করে রাখবা চ্যাপ্টার ওয়াইজ, আমি সেটা শেষে গিয়ে তুমি বুঝবা আলোচনার। হ্যাঁ, এরপরে ধরো টপিক চুজ করলাম আমি মানসিক দক্ষতা, তাহলে তুমি আগে দেখো। অনেকে বলে যে বেকুব, বলে যে মানসিক দক্ষতা কমন আসে না, কয়টা পরে কি হবে, এটা কমন আসে না, ওরা একটা বেকুব। অবশ্যই কমন আসে। তুমি টাইপগুলো দেখো, যে দেখবা নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে সব সময় 2-3 নম্বরের প্রশ্ন আসে, সব সময় তোমার দশমিকের গুণ ভাগ এগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। তারপর বিভিন্ন প্রবলেম সলভিং আসে, পাজল আসে, দেখো সবসময় প্রশ্ন আসে, বানান ভাষা থেকে সবসময় প্রশ্ন আসে, তার ভার্বাল রিজনিং থেকে সবসময় প্রশ্ন আসে। হ্যাঁ, তারপরে তোমার দেখবে স্থানাঙ্ক সম্পর্কে নির্ণয়, যে একজনে গেছে তোমার উত্তর দিকে 5 মিটার গেছে, এরপর দক্ষিণ দিকে 10 মিটার গেছে, হ্যাঁ এখন কোন জায়গায় আছে, এরকম প্রশ্ন দেখবে সবসময় আসে।
তার মেকানিক্যাল রিজনিং, স্ক্রু, নাট বল্টু, কপি কল, হ্যাঁ, এরকম দেখবে সব সময় এখান থেকে তোমার প্রশ্ন আসে। তার মানে আমি বলতে চাচ্ছি তোমাকে, মেন্টাল অ্যাবিলিটি তুমি সিলেবাস ধরে পড়বা, তুমি আগে দেখবা কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। তুমি যে বইটা কিনছো সেই বইতে চ্যাপ্টার ওয়াইজ তুমি ও টাইপগুলো ধরে ধরে তুমি সলভ করবা, নাহলে যেটা হবে তুমি দেখা গেলো নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপরে তুমি পিএইচডি করে ফেলছো, কিন্তু বাকি টপিকগুলো কোনো খবর নাই। তার ফলে নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপরে তুমি 2টা কমন পাইছো, 2টা নাম্বার পাইছো, বাকিগুলোর উপর কোনো খবর নাই। সেই জন্য তুমি অবশ্যই টপিক নিয়ে গবেষণা করবা, সেই গবেষণার পরে তারপর তুমি পড়তে বসবা। সো পিটিওতে যারা ভর্তি হয় তাদেরকে আমরা এইভাবে পড়ানোর ট্রাই করি, টাইপ ওয়াইজ আমরা যাই এবং আমরা দেখা দেওয়ার চেষ্টা করি। সো তোমার এখানে পিটিওতে ভর্তি হওয়ার দরকার নাই, তুমি চাইলে তুমি ম্যাথ মেন্টাল নিজে নিজে ইউটিউব থেকে দেখেও তুমি অনেকটুকু আয়ত্তে আনতে পারো। আমাদের নিজেদের চ্যানেলও পিটিও যে চ্যানেল ইউটিউবে, সেখানে অনেক ভিডিও তোমরা পাবা। এটা ছাড়া ইউটিউবে অনেক ভিডিওতে সেখান থেকে অনেক অনেক কিছু তুমি পাবা। ইভেন খান একাডেমির মধ্যে যদি যাও সেখানেও তুমি ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি রিলেটেড অনেক ভিডিও পাবা, যদি তুমি মনে করো যে তুমি নিজে নিজে তুমি পড়তে চাও। সবাই কোচিং করার আসলে দরকার নাই, তুমি নিজে নিজে পড়তে পারো। তো কোচিং আসলে কি জন্য করা হয়? কোচিং হচ্ছে কাইন্ড অফ, ধরো তুমি এটা গবেষণা করলে, আমরা তোমাকে পড়াটা গোছাই দিলাম, আমরা এখানে আউট মেক করে দিচ্ছি, তোমাকে গুগল ফর্মে কোশ্চেন দিচ্ছি। তুমি একলা একলা হয়তো ওইভাবে তোমার পড়া হইতো না, এখানে তবে একটা ফ্লো থাকে, সবাই পরীক্ষা দিচ্ছে সেটাকে আমি পরীক্ষা দিই, সবাই পড়তেছে যেটা আমিও একটু পড়ি, ঠিক আছে। তুমি যে এই অঙ্ক চ্যাপ্টারটা গোছাই দিয়ে তোমার ধরো 3-4 ঘন্টা লাগতো, তুমি হয়তো সেখানে 1 ঘন্টা লেকচার করে তুমি বুঝতে পারতা এতটুকু। কিন্তু এমন না যে ডাক্তাররা কোচিং করা লাগবে বিসিএস, ডাক্তাররা, আমি নিজে কোচিংয়ের বারান্দায় হাঁটি নাই কোনোদিন, বিসিএস কোচিং যাই নাই কোনোদিন, হ্যাঁ। তো না যাই আমি হচ্ছে ক্যাডার হয়ে গেছে, হ্যাঁ। আমার পরিচিত আছে আরও অনেকেই, ওরা জিন্দেগিতে বিসিএস কোচিংয়ের বারান্দায় হাঁটে নাই, হ্যাঁ। সো তোমরাও যদি বিসিএস কোচিংয়ের বারান্দায় না হাঁটতে চাও, পিটিওতে আসা লাগবে না, তুমি ইউটিউব থেকে খান একাডেমি দেখে দেখে ম্যাথ মেন্টাল প্র্যাকটিস করতে পারো। আর আমাদের বিসিএস পিটিও যে গ্রুপটা আছে সেখানে কাউটে অনেক কিছু দেওয়া হয়, সেগুলো তুমি ফ্রিতে খেলতে পারো, তোমার এখানে ভর্তি হওয়াটা এসেনশিয়াল না। এখন আসো আমি পরের সাবজেক্টে যাই, ধরো বাংলা। তাহলে বাংলার উপর তুমি গবেষণা করো। আমরা গত লাইভে বলছিলাম যে ব্যাকরণ থেকে 15 নাম্বার আসে, সাহিত্য থেকে 20 নাম্বার আসে, সেই বিষয়ের মধ্যে বলছিলাম প্রাচীন মধ্যযুগ থেকে আসে 5 নাম্বার, আধুনিক যুগ থেকে আসে 15 নাম্বার, এবং এটাও বলছিলাম আধুনিক যুগ একটা হিউজ, তাই না, এগুলো বলছিলাম। এখানেও যথারীতি তুমি আগে গবেষণা করো, তুমি আগে দেখো যে ব্যাকরণের যে 15 কোন কোন টপিক থেকে কত নাম্বার প্রশ্ন আসছে। তুমি দেখলা যে তুমি দেখতে পাবা যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রয়োগ অপপ্রয়োগ, বানান, বাক্যশুদ্ধি, পরিবারের সমর্থক, বিবৃতাত্মক, এই টপিক থেকে সবসময় প্রচুর 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 প্রশ্ন আসে। এবার তো ধ্বনি থেকে প্রশ্ন আসে, ধ্বনি, বর্ণ, শব্দ থেকে সব সময় দেখবা তোমার 2 নাম্বার প্রশ্ন আসে, হ্যাঁ। বাক্য থেকে তোমার প্রশ্ন আসে, প্রকৃতিপত্তা থেকে সব সময় 2 নাম্বার প্রশ্ন আসে, হ্যাঁ। সন্ধি, সমাস এবং টপিকের বাইরে ঢোকানোর সময় প্রশ্ন আসে। তাহলে প্রথম কাজ হলো তোমার কি, তোমার গবেষণাটা করা আগে। এই অনেকেই জানতে চাচ্ছ যে ভাই এই বইটার নাম কি? বইটার নাম বিসিএস পাওয়ার প্ল্যান, হ্যাঁ। সো এই বইটা তুমি কিনতে পারো। এটা ছাড়া আরও অনেক বই আছে বাজারে, আমি এটা ইউজ করি, আরও অনেক বই পাওয়া যায় বাজারে, এরকম তোমার কোশ্চেন এখানে দেয়া আছে একসাথে যে কোন টপিক থেকে কত নম্বর কোশ্চেন আসছে। সুতরাং সেই বইটা তুমি কালেক্ট করে তুমি আগে দেখো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তারপরে তুমি যেটা করবা, আচ্ছা বইয়ের কথা বলে না, গত ক্লাসে বলছিলাম অবশ্য, তুমি বই হচ্ছে বোর্ড ব্যাকরণ, নতুন একটা বোর্ড ব্যাকরণ বেরিয়েছে এখন এই বছর 2021 সাল থেকে। যে আগে যে বোর্ড ব্যাকরণটা ছিল সেটা এখন আর নাই, সেটা চেঞ্জ করে ফেলছে। এই নতুন বোর্ড ব্যাকরণে অনেক কিছু চেঞ্জ হয়েছে, নতুন বোর্ড ব্যাকরণটা কালেক্ট করো তুমি। তা আমরা একটা বই বলছিলাম শিকড়ের বাংলা ভাষা ও সাহিত্য, শিকড়ের প্রশ্নপাঠ। তো তুমি মনে করার কারণে অন্য কোনো বই পড়লে হবে না, অন্য কোনো বই পড়লে হবে। আমরা পিটিওতে যেটা চেষ্টা করি যে বইগুলো শেষ করা পসিবল, মোটামুটি ডাউট সাইজের না, মোটামুটি পসিবল, সেগুলো সাজেস্ট করার ট্রাই করি যেগুলো আমাদের মনে হয়েছে মোটামুটি ভালো। সো পিটিওতে আমরা সাধারণত বই পড়াই, কোনো শিট টিট আমরা দেই না, আর লেকচার ক্লাস স্লাইড দিয়ে দেই। তুমি এই বইগুলো কিনে তুমি এই যে বললাম এই টপিকগুলো দেখে দেখে এরপর তুমি এখান থেকে প্রস্তুতি নিতে তোমার পক্ষে সুবিধা হবে। ওকে, এখন তোমার একটা প্রশ্ন $1,000,000 যে ভাই আপনি যে বললেন বাংলা, ইংরেজি, জিকে এগুলো আসলে কেমনে পড়বো, পড়ার স্ট্র্যাটেজিটা কী হবে? সো আমাদের আসলে অনেক বেশি পড়ার টাইমও নাই, আমরা চাচ্ছি যে অল্প পড়বো, 2-1 ঘন্টা পড়বো, কিন্তু সে পড়াটা হবে হাইলি ইফেক্টিভ। যদি তুমি এরকম পড়তে চাও যে অল্প পড়বা কিন্তু হাইলি ইফেক্টিভ তুমি পড়বা, যেমন আমি নিজে চাকরি করে ধরো পরীক্ষা দেওয়া লাগছে, তা সেখানে আমি কি স্ট্র্যাটেজি ফলো করছি, আমি আমার স্ট্র্যাটেজি তোমার সাথে আমি এখন শেয়ার করতে চাই। তো প্রথম যেটা করবা, রিড দ্য কোশ্চেন ফার্স্ট। যেই সাবজেক্ট পড়বা, ধরো তুমি বাংলা পড়বা বা জিকে পড়বা, যেই সাবজেক্ট পড়ো না কিন্তু ইংরেজি পড়বা, যে কোনো সাবজেক্ট তুমি পড়ার আগে ওই সাবজেক্টের যেই চ্যাপ্টারটা পড়বা তুমি একটু চুজ করলে চ্যাপ্টার পড়বা। ধরো বাংলা তুমি চ্যাপ্টার কোনটা পড়বা, তুমি শব্দ পড়বা, অথবা ইংরেজি তুমি এখন পড়বা কোনটা, পার্টস অফ স্পিচ পড়বা, হ্যাঁ। তুমি যেই চ্যাপ্টার তুমি পড়ো না কেন, তুমি আগে কোশ্চেনটা আগে হচ্ছে তুমি আগে পড়ে ফেলতে হবে। সো পিটিওতে আমরা যেটা করি, পিটিওতে আমরা এখানের মধ্যে প্রথমে যে কোনো সাবজেক্টের উপরে আমরা কি করি, আমরা টপিক কাহুত প্লে করাই। এটা একটা গেমিং অ্যাপ, আমরা আসতেছি কাহুত কী জিনিস।
আগে স্টুডেন্টটা গেম খেলে, তার একটা সাবজেক্ট সে পড়ে না, জানেও না এই সাবজেক্টের উপরে, সে কিছুই না, সে আগে কাহুত খেলে। এরপর আমরা লেকচার ক্লাস নেই, এরপর সে লেকচার ক্লাস করে, তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ তারপরে পরীক্ষা নেই, প্রতি ক্লাসের উপর পদিন পরীক্ষা নেই। সো এখানের মধ্যে সে কোশ্চেন সলভ করতেছে। এরপরে অ্যাট লাস্ট আমরা একটা ওপেন বুক এক্সাম নেই। হোয়াট ইজ ওপেন বুক এক্সাম? ওপেন বুক এক্সাম হচ্ছে ধরো বাংলা, তো বাংলার উপরে আমরা হচ্ছে যে গুগল ফর্মে ধরো 2500 কোশ্চেন আমরা দিয়ে দিই। 2500 কোশ্চেন দিয়ে আমরা ধরো 72 আওয়ার্স মতো সময় দেই, বলে এই সময় দিয়ে তুমি এখন সলভ করো। তো এই কোশ্চেনগুলোর অনেকগুলো সে লেকচার ক্লাসে পাইছিল, কাহুতের মধ্যে পাইছিল, কিছু জিনিস তার রেগুলার এক্সামে পাইছিল, অথবা সে যেগুলো পাচ্ছেন সেগুলো বই খুলে, এই 2500 কোশ্চেন তাকে সময় দেওয়া হয় 72 ঘন্টা পর্যন্ত, সে বই দেখে খুলে এগুলা সলভ করবে। তো এই ওপেন বুক মোটামুটি একবার এক সাবজেক্ট সলভ করার পরে মোটামুটি ওই স্টুডেন্ট ওই সাবজেক্টের উপরে সে বস হয়ে যায়। তো এখন তুমি পিটুতে ভর্তি না হয়েও তুমি এই কাজটা নিজে নিজে করতে পারো। তুমি মডেল টেস্টের বই কিনতে পারো, অথবা তুমি বাজারে অনেক বই পাবে, সেটা করে তুমি নিজে নিজে বসেও তুমি করতে পারো যে হ্যাঁ আমি এভাবে করবো। সো আমি আগে কোশ্চেনগুলো পড়বো, তারপর হচ্ছে ওই সাবজেক্টটা পড়বো, তারপর আবার আমি ওই সাবজেক্টের উপরে যে বিভিন্ন কোশ্চেন ব্যাংক পাওয়া যায় সেই কোশ্চেন ব্যাংক থেকে আমি সলভ করব। তো এটা হচ্ছে মূলত আমাদের P2 এর যে স্ট্র্যাটেজিটা। ওকে, তো এরপরে ধরো আমরা যদি আসি ইংরেজি, তাহলে ইংরেজিতে তোমার হচ্ছে এখানের মধ্যে আমরা গত ক্লাসে বলছিলাম যে ইংরেজি গ্রামার থাকে তোমার 20, লিটারেচার থাকে তোমার 15। গ্রামার 20, লিটারেচার 15, এখানে লিটারেচার থেকে একটু নাম্বার কম। তো এই গ্রামারটা তাও সিমিলার স্ট্র্যাটেজি। তুমি আগে দেখবা, একটু সিলেবাস নিয়ে তুমি একটু গবেষণা করো। সিলেবাস নিয়ে গবেষণা করে তুমি দেখবা যে ইংরেজিতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে তোমার পার্টস অফ স্পিচ এবং ইডিয়ম, ফ্রেজ এবং ক্লজ থেকে, এই 3 টপিকের উপরেই। তো আমি হচ্ছে ফ্রেজ ক্লজকে পার্টস অফ স্পিচের মধ্যে যদি ধরি, কারণ তোমার হচ্ছে পরীক্ষা আসে মূলত যে নিচের কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ, এইরকম কোশ্চেন আসে। এই 3 টপিক থেকে দেখবো সবসময় 7 থেকে 8 নম্বর প্রশ্ন আসে। এরপরে তুমি দেখবে যে টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হলো কারেকশন। দেখবে এটা প্রচুর কোশ্চেন আসে। এরপরে যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। ভোকাবুলারি এবং ওয়ান ওয়ার্ড থেকে সবসময় তোমার 3 থেকে 4 নম্বর প্রশ্ন আসে। এই তোমার জিনিস তোমার জন্য ইম্পর্টেন্ট। কেন? কারণ তুমি পরিশ্রম করবা। ধরো তুমি এমন এক জিনিস নিয়ে তুমি গবেষণা করতেছো যে জিনিস থেকে আসলে বিসিএসে খুব বেশি কোশ্চেন আসে না। ধরো তুমি টেন্স পড়ে উড়ে ফেলতেছো, টেন্স থেকে বিসিএসে খুব বেশি কোশ্চেন আসে না, তুমি খামাকে এত টেন্স পড়ে তোমার কী লাভ হবে? হ্যাঁ, সো তুমি ধরো প্রচুর ভয়েস পড়তেছো, ভয়েস পড়ে শেষ করে ফেলতেছো, তো ভয়েস থেকে বিসিএসে হয়তো আসলে একটা কোশ্চেন আসে, বেশি কোশ্চেন আসে না। এই জন্য তোমাকে আসলে আগে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে তোমার কোশ্চেন বেশি আসে, ওইভাবে তোমাকে পড়াটা গোছাইতে হবে। তাহলে তুমি বুঝে গেলে আবার ঘোড়াকে, ভোকাবুলারি, ফ্রেজ অ্যান্ড ক্লজ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কারেকশন, এই টপিকগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন এটা আমি কেন বললাম আগে, কারণ তুমি যখন কোনো সাবজেক্ট পড়বা আগেই তুমি চেষ্টা করবে এগুলোর উপর তোমার একটা দখল প্রতিষ্ঠা করার জন্য। সাহিত্য যদি আসি, তুমি দেখবা সাহিত্যের মধ্যে তোমার যে গবেষণা করে দেখবা রেনেসাঁ থেকে সব সময় সবচেয়ে বেশি নাম্বার প্রশ্ন আসে। তুমি সবসময় দেখবা এই টপিকটা। তা লিটারি টার্মস থেকে সবসময় তোমার প্রশ্ন আসে, কোটেশন থেকে সবসময় প্রশ্ন আসে, ওকে, মডার্ন পিরিয়ড থেকেও অনেকগুলো কোশ্চেন আসে। তো এই জিনিসটা কেন? কারণ এই জিনিসটা এই জন্য তুমি যাতে বুঝতে পারো আসলে যে কোনটার উপরে তোমাকে বেশি এমফাসাইজ তোমাকে দিতে হবে। সো আমি গত ক্লাসে তোমার দেখাইছিলাম যে ইংরেজি সাহিত্যের মধ্যেও তুমি হচ্ছে যে তোমার সব সাহিত্যিক আসলে এখানে পড়ে তোমার টাইম ওয়েস্ট করার দরকার নাই। সো তুমি একটা লিস্ট যদি তুমি ফলো করো যে এই সাহিত্যিকদের লেখা যদি আমরা পড়ি তাহলে হচ্ছে যে আমাদের পরীক্ষা অনেক কমন আসবে। কারণ এখানে তোমার জ্ঞানী হওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি পরীক্ষা যাতে তুমি পাস করো। তো এইবার আলাদা মতো আমাদের P2 এ আমরা যেটা সাজেশন দিয়েছিলাম তোমার 43-তে, সো ইংরেজি সাহিত্যের একদম সবগুলো কমন আসছে। তো এটা সাধারণত সচরাচর হয় না, কারণ আমি ধরে রাখছিলাম 12টা হয়তো কমন আসবে, 15টার মধ্যে 12টা কমন আসলে আমি ধরতাম যে অনেক কমন আসছে, বাট এইবার সামহাও 15টার মধ্যে 15টা কমন চলে আসছে। এটা খুবই আনলাইকলি, এরকম ইউজুয়ালি কমন আসে না। তো এটা খুব আনলাইকলি একটা ইনসিডেন্স হয়ে গেছে ইংরেজি সাহিত্যের জন্য। তো এখন তুমি কী কী বই পড়বা ইংরেজির জন্য? তুমি এই বইটা অবশ্যই কিনবা, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। অনেকেই গত ক্লাসে অনেকগুলো বইয়ের কথা বলছিল, সে বইগুলো অনেক ডাউট সাইজের, অনেক মোটা, সেটা আসলে আমার মনে হচ্ছে শেষ করাটা ডিফিকাল্ট। তো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম থেকে তুমি যেটা করবা যে তুমি দেখো প্রতি চ্যাপ্টারের শেষে রিয়েল টেস্ট আছে। তাহলে ওই যে বললাম আগে কোশ্চেন পড়বা, তাহলে এখানে কি করবা? আগে রিয়েল টেস্টগুলো পড়ে ফেলবা, ব্যাখ্যা সহ আগে রিয়েল টেস্টগুলো পড়বা, তারপর ভিতরে চ্যাপ্টারগুলো পড়বা। আর P2তে তুমি ভর্তি হলে আমরা তো সেক্ষেত্রে কাহুত প্লে করতে পারবা, বা লেকচার ক্লাস আমরা ওইভাবে সাধারণত পড়াই। লিটারেচার এই 2 বইয়ের এক বই থেকে তুমি পড়বা, ওকে, 2 বইয়ের একটা, যে কোনো একটা তুমি পড়তে পারো। হ্যাঁ, আমরা P2তে মিরাকলটা পড়াই, তুমি চাইলে কনফিডেন্সের হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এটা ছোটো বই, এটাও তুমি পড়তে পারো।
তো যেহেতু আমাদের এখানে আমরা খুব রিস্ক নিতে পারি না, কেন? কারণ আমার যদি 15টার মধ্যে ধরো 6-7টায় কমন আসে না, তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। কিন্তু আমি নিজে আমার প্রিলির সময় আমি এটা ফলো করছিলাম, কারণ সেটা আমার নিজে রিস্কে পড়তেছি। কিন্তু আমি তো যে কোচিং আমি রিস্ক নিতে পারবো না, আমাদেরকে অনেক বেশি পড়াইতে হবে। কারণ আমার যদি দেখা যায় 15টা লিটারেচার কোশ্চেনের মধ্যে 7টায় কমন আসে না, তাহলে তো স্টুডেন্টরা ওরা গালি দিবে যে কী পড়াইছেন। এই জন্য আমাদের ডিটেলস পড়াইতে হয়। ডিটেলস পড়ানোর জন্য আমরা এই বইটা পড়াই। এটার মধ্যে অনেক কিছু ডিটেলস আছে। বাট তুমি যদি মনে করো তুমি নিজে ইন্ডিভিজুয়াল প্রস্তুতি নিবা, যে তুমি নিজের রিস্কটা তুমি নিতে চাও, তাহলে তুমি শুধু এটাও পড়তে পারো। এটা খুব ছোট একটা বই, এটা পড়লো। আমি নিজে এটা পড়ছি, ওটা পড়ি নাই। এখন কোচিংয়ের জন্য এটা পড়াচ্ছি আর কি, যাতে মিস যাতে না হয়। সো তোমার আমি বিশ্বাস করি এখানে যারা ডক্টর তাদের ইংলিশে তোমার বেসিক যথেষ্ট ভালো, কিন্তু এরপরও আমার মধ্যে দু একজন থাকতে পারো যারা বেসিক দুর্বল। আমার নিজে বেসিক খুব দুর্বল। তো যারা আমার মধ্যে দুর্বল স্টুডেন্ট আছো, আমি তাদেরকে বলবো যে তুমি এই বইটা পাসপোর্ট টু গ্রামার বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলার জন্য। যারা আমার মতো দুর্বল না, যারা ভালো, তোমরা না পড়লে হবে। ওকে, এটা দুর্বলদের জন্য শুধুমাত্র। যারা আত্মবিশ্বাসটা কম, যে ইংরেজিতে অনেক কিছুই ফাউন্ডেশনটা উইক, তারা এটা পড়তে পারো। আমি আমার লেকচার ক্লাস যেগুলো ইংরেজিতে, এই বইটা থেকে আমি অনেক কন্টেন্ট এখানের মধ্যে আমি নিছি। সো তুমি আমার এখানে ভর্তি হওয়াটা এসেন্সিয়াল না, তুমি চাইলে নিজে নিজে এই বইটা তুমি পড়তে পারো। এখানে আমার লেকচারের মধ্যে আমি এই বইটা থেকে অনেক কিছু নিছি। তো এটা সিমিলার স্ট্র্যাটেজি আমরা যেটা করি, যে কোনো সাবজেক্টে প্রথমে কাহুত প্লে করাই, তারপর হচ্ছে তোমার লেকচার ক্লাস হয়, গুগল ফর্মে আমরা এক্সাম নেই, এবং ওই সাবজেক্টটা সব ক্লাস শেষে আমরা একটা ওপেন বুক এক্সাম নিই। ওপেন বুক এক্সামের মধ্যে আমরা ওই সাবজেক্টের প্রায় 2 থেকে 3 হাজারের মতো কোশ্চেন দিয়ে দিই। আমরা মোটামুটি 72 আওয়ার্সের মতো টাইম দিই এগুলো বই দেখে দেখে সলভ করার জন্য। এগুলো সলভ করতে করতে দেখা যায় তার ওই সাবজেক্টের উপর একটা ভালো দখল প্রতিষ্ঠা হয়ে গেছে। এরপর আমরা একটা সাবজেক্ট ফাইনাল নেই। সো এই স্ট্র্যাটেজি পিডিওতে ফলো করা হয়। তো তুমি নিজে যদি পার্সোনালি ফলো করতে চাও, তুমি যেটা করতে পারো, তুমি বাজারে যে কোনো কোশ্চেন ব্যাংক কিনতে পারো, বা কোশ্চেন পাওয়া যায় এরকম যে কোনো বই কিনতে পারো। সেখান থেকে প্রথমে তুমি কোশ্চেন পড়বা, তারপরে তুমি রিডিং পড়বা, তারপরে তুমি আবার দেখো সেই কোশ্চেনগুলোর মধ্যে তুমি কতটুকু তুমি পারতেছো। এইভাবে তুমি নিজে পার্সোনালি তুমি পড়াশোনা করতে পারো। এখন আসি ইংরেজিতে। আমি তোমাদের একটা কথা বলছিলাম যে ভোকাবুলারি এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে তোমার প্রচুর কোশ্চেন আসে। সো ভোকাবুলারি তুমি কীভাবে পড়বো? তুমি বসে বসে ভোকাবুলারি মুখস্থ করবা লিস্ট ওয়াইজ? না, এটা ফিজিবল না। এভাবে তোমার ভোকাবুলারি মুখস্থ করে কখনো তুমি ভোকাবুলারি ভালো করতে পারবা না। তুমি যেটা করবা, ফ্ল্যাশ কার্ড মেথডে পড়বা। সো হোয়াট ইজ ফ্ল্যাশ কার্ড মেথড? ফ্ল্যাশ কার্ড মেথডটা হচ্ছে তুমি ছোটো ছোটো কাগজের টুকরা নিবা। ওষুধ কোম্পানি তোমাকে যে কাগজ দেয়, ওই যেগুলো নিবা, ওই যে তোমার স্লিপ প্যাড আর কি, স্লিপ প্যাডগুলো নিবা। এটার এক পাশে তুমি শব্দটা লিখবা, অপর পাশে তার অর্থটা লিখবা। আচ্ছা, শব্দ লিখবা, উল্টা পাশে তার অর্থ লিখবা, এবং 2-1টা সিনোনিম অ্যান্টোনিম তুমি লিখলা। 2টা সিনোনিম তুমি লিখো, বেশি না। আবার এমন তুমি লিখলা যে তোমার পরে দেখা গেলো তুমি এগুলো মনে থাকবে না এতগুলো। হ্যাঁ, তুমি অল্প 2-1টা করে লিখো। তো তুমি যেটা করবা, তুমি ছোটো ছোটো কাগজ টুকরা নিলে, ধরো তুমি 10 টুকরা তুমি কাগজ নিলে তুমি একদিকে শব্দ, উল্টা পাশে মিনিং, 1-2টা সিনোনিম, 1-2টা তুমি অ্যান্টোনিম লিখবা। এখন তুমি এগুলো কি বসে বসে মুখস্থ করবা? না, এই কাগজ টুকরা তোমার হাতে রাখবা। হ্যাঁ, জাস্ট হাতে রাখবা, তুমি এই পিন আপ করে রাখবা, 10টা টুকরা হাতে রাখবা। এটা সারাদিন তোমার সাথে থাকবে। তুমি কিছুক্ষণ পর উল্টাবা, শুধু দেখবা যে মনে পড়ে কিনা। তুমি জাস্ট তুমি উল্টাই তুমি দেখবা, কিছুক্ষণ পর তুমি উল্টা পাল্টা তুমি দেখবা। তুমি রাতের বেলা তুমি দেখবা তোমার এখানে 10টার মধ্যে প্রায় 8-9টা তোমার মনে আছে। তোমার 3 দিন পর যখন তুমি রিভিশন দিবা, দেখবা 30টার মধ্যে তোমার প্রায় 24-25টা তোমার মনে আছে, 5-6টা ভুলে গেছো। আমি কোশ্চেন করতে পারো, ভাই ভোকাবুলারি আমি আসলে কোনগুলো পড়বো, বিসিএস এ কোনগুলো? তুমি যেটা করতে পারো, বিসিএস যে কোনো একটা বই, ধরো আমি যেটা বললাম যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে বই, সেখানে 400-500 ভোকাবুলারি দেওয়া আছে। ওই 400-500 ভোকাবুলারির উপরেই তুমি ফ্ল্যাশ কার্ড বানাই ফেলো। ওগুলোর উপরে যদি তুমি ফ্ল্যাশ কার্ড বানাও, ওগুলো তোমার মোটামুটি 1-1.5 মাসের মধ্যে তোমার 400-500 তোমার পড়া হয়ে যাবে উইদাউট এনি ইফোর্ট। কিন্তু তুমি যদি মুখস্থ করতে চাও, তাহলে কি তোমার পড়া হবে না। আর দুটো ওয়েবসাইটের কথা আমি মূলত তোমাদের গত ক্লাসে বলছিলাম। সো দুটো ওয়েবসাইট আমি একটু তোমাদের দেখাই। সো ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট ছিল তোমার, তুমি সার্চ দিবা গুগলের মধ্যে, তুমি সার্চ দাও যে এক্সামবেদা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। তুমি সার্চ দিলেই তুমি একটা ওয়েবসাইট পেয়ে যাবা, এক্সামবেদা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। সো এটা সার্চ দাও। সার্চ দিলে তুমি এখানের মধ্যে দেখবা যে টোটাল এখানে 9টা সেকশন আছে। প্রত্যেকটা এই 9টা সেকশন আছে, প্রত্যেকটা সেকশন আবার এরকম 14টা আবার তোমার পার্ট আছে। হ্যাঁ, তো মোটামুটি প্রত্যেক সেকশনে 70টা করে কোশ্চেন। তো 9টা সেকশনে 7-63 630টা কোশ্চেন আছে এখানের মধ্যে। তো এই কোশ্চেনগুলো কেমন পড়বো? তুমি আপনি ফোন ডিভাইস থেকে, এটা অ্যাপও আসতে পারে, অ্যাপ থেকে পড়তে পারো। পড়লা, এ পার্সন হু রিনাউন্সেস দ্য ওয়ার্ড অ্যান্ড প্র্যাকটিস সেলফ ডিসিপ্লিন ইন অর্ডার টু অ্যাটেন্ড সালভেশন। তুমি বললো যে হ্যাঁ এটা হচ্ছে যে লাইক ডিভোটি, বললো যে ভুল, তখন তুমি আনসার সলিউশন দেখলা, হ্যাঁ সলিউশনটা কী। এইভাবে তুমি যদি মনে করো যে আমি ঠিক আছে 3 দিনে আমি একটা করে সেকশন আমি কমপ্লিট করবো, সো মোটামুটি তুমি 1 মাসের মধ্যে 9টা সেকশন তুমি কমপ্লিট করে ফেলতে পারো। তো এইটা করে মোটামুটি তুমি এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের উপরে তুমি একটা ভালো দখল প্রতিষ্ঠা তুমি করতে পারো। ইংরেজি তোমার অনেক আর অনেক কিছু তোমার কাজে লাগবে।
এইভাবে তুমি ভোকাবুলারিগুলো পড়বা মূলত, হ্যাঁ। তো কখনোই তুমি ভোকাবুলারি মেমোরাইজ করার ট্রাই করবা না, নেভার এভার, কখনো ট্রাই করবা না। যদি ট্রাই করতে যাও তাহলে তুমি অনেক জায়গায় ধরা খাবা। তো ইংরেজি সাহিত্যও যদি তুমি পড়ো, পড়ার সময় আমি যেটা করি আমার লেকচারের মধ্যে প্রচুর আমি বইয়ের কাভার দেখাই, যে বইটা আছে কোন রাইটার লিখছে, আমরা গ্রাফিক্যালি বইয়ের কাভার টাভার দেখানোর ট্রাই করি। আর তুমি পার্সোনালি যখন পড়বা, যদি তুমি আমাদের এখানে ভর্তি না হো, তুমি পার্সোনালি পড়তে চাইলে তুমি নিজে নিজে তুমি গুগল করে বইয়ের কাভার টাভার দেখো, একটু উল্টাপাল্টা দেখো এখানে কি ঘটনা কি। এটা করলে যেটা হবে তোমার, যে তোমার ওই জিনিসটা মাথার মধ্যে একদম ঢুকে যাবে তোমার। নালে বলে তুমি পড়বা, পরে পরে অনেক কিছু তুমি ভুলে যাবা। সো তোমার মাথার মধ্যে একটু ঢোকার জন্য তুমি এই কাজটা করতে পারো। এখন আসে আমি একটু তোমার জিকে নিয়ে কথাবার্তা বলি। তো জিকে নিয়ে কথাবার্তা বললে যথারীতি একই কথাবার্তা। প্রথমে কি করতে হবে? প্রথমে কোশ্চেন নিয়ে গবেষণা করতে হবে। কোত্থেকে? আগে দেখতে হবে কোন টপিক থেকে কয়টা করে কোশ্চেন আসছে। তুমি এখানে দেখলা, গবেষণা করলা, জাতীয় বিষয়াবলী থেকে কোশ্চেন আসছে 8টা, 6টা, 6টা, 13টা, 8টা। কৃষি থেকে 2টা, 2টা, 3টা, 3টা, 3টা করে কোশ্চেন আসছে, হ্যাঁ। তো জনসংখ্যা, অর্থনীতি, শিল্প বাণিজ্য, সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, তুমি টপিকগুলো দেখলা। দেখলে পরে যেটা হবে, তোমার একটা আইডিয়া হবে কোন টপিকটা বললে তোমার মোটামুটি তুমি কয়টা কোশ্চেন তুমি পাইতে পারে, এটা আইডিয়া তোমার হয়ে যাবে। এরকম একটা সিলেবাস আছে তোমার, তোমরা একটা পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো, বা তোমার জিকে যে কোনো বইয়ের মধ্যে সিলেবাসটা তোমার আছে। সিলেবাসটা দেখলে বলে তুমি বুঝতে পারবা। এরকম ছোটো ছোটো অনেক টপিক আছে যেগুলো থেকে তুমি অল্প পরিশ্রমে তুমি বেশি নম্বর তুলতে পারো। কৃষি ছোট্ট একটা টপিক, 3 নাম্বার দেখো। জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী, উপজাতি দেখো 3 নাম্বার। আমাদের পিটিও পেজ, আমাদের লাইভ আছে ভিডিও এটার উপরে, তুমি এটাও দেখতে পারো। দেখবো ওইটা এক ভিডিও দেখলে তো মোটামুটি 3 নাম্বার তুমি পেয়ে যাবা। অর্থনীতি থেকে দেখো তুমি 3 নাম্বার প্রশ্ন আসে, হ্যাঁ। সো সিলেবাসটা একটু তুমি দেখলা সুন্দর করে। শিল্প বাণিজ্য থেকে দেখো 3টা নাম্বার আসে, সংবিধান থেকে 3 নাম্বার আসে। তো এগুলো তো খুব কঠিন কিছু না, তুমি একটু কিছু নিফোর দিলে এগুলোর উপরে তুমি ইজিলি তুমি ভালো দখল প্রতিষ্ঠা তুমি করতে পারবা। কিন্তু তুমি এটা যদি করো যে তুমি সাম্প্রতিক টানাটানি করতে গেলে বিভিন্ন ফেসবুক পেজ ওরা সাম্প্রতিক কী দেয়, হ্যাঁ, তোমার বিভিন্ন রকম যে গ্রুপটা আছে, আবুল বিসিএস, কুদ্দুস বিসিএস, ওরা সাম্প্রতিক থেকে রেগুলার প্রতিদিন একটা করে পোস্ট দেয়। তুমি যদি ওগুলা মুখস্থ করতে থাকো তাহলে তুমি ওর মতো ফেসবুক পেজ একটা চালাতে পারবা ভবিষ্যতে, হ্যাঁ। প্রচুর পেজ আছে এরকম তোমার ফেসবুকে, তোমার আবুল বিসিএস, বাবুল বিসিএস, কুদ্দুস বিসিএস। তো ওরকম ওগুলো ফলো করতে গেলে তুমি ওগুলাই হয়ে যাবে ভবিষ্যতে, দেখা যাবে তোমার নিজের একটা ফেসবুক পেজ থাকবে, বাট ইউ নট বি এ ক্যাডার। তুমি ক্যাডার হওয়ার তোমার জন্য টাফ হয়ে যাবে। তোমার একটা দেখাই সিলেবাসটা ফলো করলে কী লাভ হবে? ধরো আমি একটা টপিক চুজ করলাম, সেটা হচ্ছে জাতীয় বিষয়াবলী। সো এখানে কোনো সাম্প্রতিক কোনো কিছু নাই। তুমি দেখো 36 বিসিএস এখান থেকে কয়টা কোশ্চেন আসছে তুমি দেখো কী কোশ্চেন আসলো এখান থেকে, তোমার একটা আইডিয়া হয়ে যাবে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে। তুমি দেখো 6 দফা, তারপরে তোমার স্বাধীনতা যুদ্ধ, হ্যাঁ, ভাষা আন্দোলন, হ্যাঁ, মুক্তিযুদ্ধ। তারপরে তুমি দেখো 37 বিসিএস দেখো তোমার বঙ্গভঙ্গ থেকে কোশ্চেন আসছে, যুক্ত ফ্রন্ট, 6 দফা, হ্যাঁ। তারপর তোমার ধরো বাংলা স্বীকৃতি যা কারা কারা দিছে, হ্যাঁ। তারপর দেখো তোমার যুক্ত ফ্রন্ট, ভাষা আন্দোলন, হ্যাঁ, তো মুজিবনগর সরকার, 6 দফা। এখন এটা কেন আমি তোমাকে দেখতে বলতেছি ভাই, এটা দেখলে তুমি নিজেই বুঝে যাবা যে তোমার বাংলাদেশ বিষয়াবলী যে প্রথম যে পার্টটা, ইতিহাসে কী কী তোমাকে পড়তে হবে তুমি বুঝে যাবা। তোমাকে বঙ্গভঙ্গ ভালো করে পড়তে হবে, ভাষা আন্দোলন ভালো করে পড়তে হবে, যুক্ত ফ্রন্ট ভালো করে পড়তে হবে, 6 দফা ভালো করে পড়তে হবে, গণঅভ্যুত্থান ভালো করে পড়তে হবে, হ্যাঁ, মুজিবনগর সরকার ভালো করে পড়তে হবে। তুমি দেখো সবসময় মুজিবনগর সরকার থেকে প্রশ্ন আসে। তুমি দেখো যে মুজিবনগর সরকার থেকে তোমার আমরা যদি 36 বিসিএস থেকে তোমার যদি শুরু করি, হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাপত্র থেকে শুরু করে, হ্যাঁ, তোমার দেখবা যে সবসময় দেখবে কিছু কমন টপিক থেকে প্রচুর পরিমাণ তোমার প্রশ্ন আসছে। এর 39 বিসিএস স্পেশাল বিসিএস, যদিও তোমার এখানে জিকে নাম্বার কম ছিল, 20 নাম্বার ছিল বাংলাদেশ বিষয়গুলিতে। সো এখান থেকে প্রশ্ন আসছে 40 বিসিএস যদি তুমি দেখো, তুমি সিমিলার একটা ব্যাপার তুমি দেখতে পাবা। তো বঙ্গভঙ্গ, 6 দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা 71 সাল, হ্যাঁ, তুমি দেখবে একটা কমন প্যাটার্ন তুমি ধরে ফেলতে পারো। আমি জানি তুমি ব্রিলিয়ান্ট, তুমি অনেক বুদ্ধিমান ছেলে, বা তুমি শুধু ছেলে না, বুদ্ধিমান মেয়েও, তুমি বুঝে ফেলতে পারবা যে কোন কোন টপিক পড়লে তোমার প্রচুর তুমি নাম্বার তুমি পাবা। এই জিনিসগুলো বিভিন্ন জিকের বই থেকে আমরা নিচ্ছি, হ্যাঁ। এটা তোমার অথবা আমাদের লাইভটা থেকে যাবে, তুমি সেখানে দেখতে পারো। এগুলো আমরা চেষ্টা করি ক্লাসের মধ্যে জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য, কোন কোন টপিক থেকে তোমার কেমন কোশ্চেন আসছে। যেমন সদ্য সমাপ্ত যে 43 বিসিএস, সেখানে তুমি দেখো যে 47 থেকে বাংলাদেশের জন্ম, এই পার্টটা থেকে তুমি দেখো তোমার কয়টা কোশ্চেন বা 5টা কোশ্চেন আসছে, আর প্রাচীনকাল থেকে 47 পর্যন্ত এখান থেকে 3টা কোশ্চেন আসছে। তার মানে তুমি একটা জিনিস বুঝে ফেলতে পারছো যে বাংলাদেশ টপিকটা পড়ার সময় তুমি বেশি গুরুত্ব দেওয়া উচিত মূলত 47-এর পরের সময়টা। ধরো একজনের কোনো টাইম নেই, ওদিকে কিছুই পড়ে নাই এই পার্টটা, ইতিহাস পার্টটা থেকে, তাহলে ও কী পড়বে? প্রথম পড়ে ফেলবে মুক্তিযুদ্ধ, এরপরে পড়ে ফেলবে 6 দফা, গণঅভ্যুত্থান, যুক্ত ফ্রন্ট, ভাষা আন্দোলন। এইভাবে যদি সে জিনিসটা বুঝে, তাহলে তার টাইম অনুযায়ী সে এই প্ল্যানটাকে কাস্টমাইজ করে নিতে পারবে। আমারটা অবশ্যই আমি পুরো প্ল্যানটা দিব, তুমি তোমার মতো করে কিছুটা কাস্টমাইজ করে তুমি নিতে পারো।
দেখো টপিক ওয়াইজ মেনটেন আসলে হয় কিনা। দেখো 43 বিসিএস জনসংখ্যা থেকে এরকম 3টা প্রশ্ন আসছে, হ্যাঁ। কৃষি থেকে দেখো এরকম 3টা প্রশ্ন আসছে, অর্থনীতি থেকে এই 3টা প্রশ্ন আসছে, হ্যাঁ। সংবিধান থেকে এরকম 4টা প্রশ্ন আসছে, তারপরে সরকার শাসন ব্যবস্থা থেকে এখান থেকে 5টা প্রশ্ন আসছে, হ্যাঁ। তো অন্যান্য টপিক থেকে 2-1টা কোশ্চেন আসছে। এখন আমাকে বলো সাম্প্রতিক থেকে কয়টা কোশ্চেন আসছে? সাম্প্রতিক থেকে কয়টা কোশ্চেন আসছে? এখানে কয়টা কোশ্চেন? এখানে কয়টা কোশ্চেন? এখানে 2টা কোশ্চেন, তাই না? এখন এই 2টা কোশ্চেনের মধ্যেও কিন্তু এটা কিন্তু কারো তোমার দুজন স্টুডেন্ট আলাদা করতে পারবে না। কেন? কারণ রেহানা মরিয়ম নূর এটা তো কমন আলোচিত একটা টপিক, এটা মোটামুটি যে পড়ে নাই সেও তোমার পারার কথা। আর ভ্যাকসিন উৎপাদনের জন্য চীনের সাথে চুক্তি করে কে? তো সো এটা মোটামুটি তোমার হচ্ছে যে আমাদের যে কোম্পানিটা ইনসেপ্টা কোম্পানি চুক্তি করছিল, তো মোটামুটি এইটাও মোটামুটি ধরো যে নাক কান তোমার হচ্ছে চোখ মুখ খোলা আছে, ও মোটামুটি পারার কথা। তো সাম্প্রতিক নিয়ে যারা মোটা বেশি বাড়াবাড়ি করে, ওই কারেন্ট অ্যাফেয়ার্স পরে ওই পরে সে পরে, হ্যাঁ, কুদ্দুস বিসিএস, জাকির বিসিএস, তো যেরকম বিসিএস গ্রুপ ফলো করতে গিয়ে, পেজ ফলো করতে গিয়ে যেটা হয়, ওটা রেগুলার সাম্প্রতিক মুখস্থ করে থাকে, কোনো প্রয়োজন নাই। তুমি টপিক ওয়াইজ পড়বা, সাম্প্রতিক পড়বা, পরীক্ষার আগে দেখবা তোমার হচ্ছে যে কিছু কমন কি জিনিসপত্র আছে, এই কমন কি জিনিসপত্র তুমি পড়তে পারো তুমি, কিন্তু এটা নিয়ে বেশি সময় দেওয়া যাবে না। তো এখন এই কী বই পড়বা জিকের জন্য? হ্যাঁ, এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন ভাই। জিকে তো অনেক বই পাওয়া যায়, ডাউস সাইজের বই পাওয়া যায়, কী বই পড়বা? তো আজকে লাইভটা স্পন্সর করতেছে পিটিও বুকস। ওরা হচ্ছে যে এই লাইভটা করার জন্য মানে তোমাদেরকে যে আমি বলতেছি আমাকে ওরা টাকা পয়সা দিবে, তো ওদের একটু কথা বলে নেই আগে। তো ওদের এখানে তুমি এই বইগুলো অর্ডার দিতে পারো ওদের থেকে। দেয়ার ইজ নো ফ্রিল্যান্স, রাইট? আমি তো তোমাদের জন্য যে দিচ্ছি প্রেজেন্টেশন, আমাকে কে একজন পে করতেছে, রাইট? এই পিটিও বুকস তারা আমাকে পে করতেছে। তো সো তোমরা এখানে অর্ডার দিতে পারো, বই পুস্তক এখান থেকে কিনতে পারো, হ্যাঁ। তো তুমি প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে যে, আচ্ছা যাক, এই কোচিংয়ে আমার কোনো টাকা পয়সা দেয় নাই, হ্যাঁ, ওরা আমার কোনো টাকা দেয় নাই, বাট যেহেতু আমাদের মনে হচ্ছে এই বইটা শেষ করা পসিবল এবং ছোট আছে, কনসাইজ, সামারাইজ, সেই জন্য আমরা এটা ফলো করতে বলি। পিটিওতে আমরা এটা পড়াই, একদম ভালো করে এটাই পড়াই। তো তুমি আগে সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান যে বইটা আছে বিসিএস কনফিডেন্সের, এই বইটা আগে পুরোটা তুমি শেষ করে ফেলতে পারবা, আগে ভালো করে এটা শেষ করে ফেলবা, এটা ভালো করে তুমি পড়ো ভাই। এটা পড়া তোমার যদি মনে হয় তোমার কমপ্লিট হয় না, তুমি আরও পড়তে চাও, এবার তুমি আরও বাজারে অনেক বই পাওয়া যায়, তুমি রেফারেন্স বই পড়ো, আর ওই বই পড়ো, সেই বই পড়ো, হ্যাঁ। আমাদের এখানে যারা পড়ে মোটামুটি এই বইটার সাথে সাথে আমাদের লেকচার ক্লাস পিডিএফটা আমরা দিয়ে দিই, মোটামুটি তোমার হয়ে যায়, আর বেশি বই পড়তে হয় না, কারণ জিকেতে অনেক বই পাওয়া যায় বাজারে। তো ডাউসাজের বইটাই না পড়ে তুমি এমন একটা বই ফলো করার ট্রাই করো যে বইটা শেষ করা পসিবল। তো এইটা শেষ করার পরে তুমি উইকিপিডিয়া পড়ো, তুমি যা তোমার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ো, বাংলাপিডিয়া পড়ো, তুমি যা খুশি তা পড়ো, কিন্তু আগে ছোটোগুলো পড়ো যেটা শেষ করে ফেলা পসিবল। অন্য বই পড়ার পরও তুমি আগে শেষ করো, হ্যাঁ। এখন জিকেতে পড়ার সিস্টেম কী হবে? সিমিলার, প্রথমেই প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। তুমি আমার এখানে ভর্তি হলে আমরা তোমাকে আউট খেলাবো, গুগল ফর্মে তোমাকে এক্সাম দেওয়াবো, এরপর লেকচার ক্লাস নিব, আবার ওপেন বুক এক্সাম নিব, আবার তোমাকে আমরা সাবজেক্ট ফাইনাল নিব। আর তুমি নিজে পড়তে চাইলে তুমি কোনো সাবজেক্টের, ধরো জিকের কোনো চ্যাপ্টার, তুমি এখন পড়ো বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, হ্যাঁ, প্রাচীন থেকে একদম 71 পর্যন্ত, ওই চ্যাপ্টার থেকে কোনো কিছু পড়ার আগে তুমি ওই চ্যাপ্টারের উপরে কোশ্চেন পড়বা আগে। বাজার বিভিন্ন কোশ্চেন ব্যাংক টাইপের বই পাওয়া যায়, সেখান থেকে কোশ্চেনগুলো পড়ো। অনেক ভুল আছে, কোনো সমস্যা নাই, ওই ভুলের জন্য তো পরীক্ষাতে তোমার ফেল আসবে না, হ্যাঁ। প্রতি জিজ্ঞাসা সব বইয়ের মধ্যে টুকটাক কিছু ভুল আছে, এই ভুলের জন্য অডিট হওয়ার কিছু নাই, সব বইতে কিছু কিছু ভুল আছে। তো তুমি আগে প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, এই প্রশ্ন এখন তুমি আমাকে করতে পারো, ভাই আপনি এখানে অদ্ভুত সব কথা বলতেছেন, এতদিন আমরা জানতাম আগে বই পড়তে হবে এরপরে প্রশ্ন করতে হবে, আপনি অদ্ভুত আমাদেরকে মিসগাইড করতেছেন এগুলো ফালতু কথা বলে। তো আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার আগে তোমাকে একটা ছবি দেখাচ্ছে তোমাকে, হ্যাঁ। তো তাহলে যেটা বললাম, তুমি আগে প্রথমে একটা চ্যাপ্টারের সবগুলো প্রশ্ন আগে দেখে যাবা, সব প্রশ্ন তুমি দেখে যাবা, দেখার পরে তুমি দেখবা যে একবার দেখে গেলা, আবার দেখো, তুমি দ্বিতীয়বার দেখো তো কিছু জিনিস মনে আছে কি না, দেখবা অনেক কোশ্চেন তোমার মনে আছে, আর যেগুলো একদমই মনে নাই সেগুলো তুমি একটা দাগ দিয়ে রাখো, একটা সবুজ কলম দিয়ে বা লাল কলম দিয়ে তুমি সেগুলো দাগ দিয়ে রাখো। তুমি এরপরে বই পড়তে যাবা, বই পড়ে তুমি আবার দেখো এবার তুমি কতগুলো পারো। সো তোমার প্রস্তুতি হবে কোশ্চেন বেসড। এখন তুমি হচ্ছে যে প্রশ্নগুলো কেন আগে পড়তে হবে, এটার পিছনে জবাবটা কি? আমি যদি তুমি এই ভদ্রমহিলার ছবিটা যদি দেই, উনি একজন ভালো অভিনেত্রী, গুণী অভিনেত্রী, খুবই অনেক ভালো অভিনয় করে, হ্যাঁ, ভালো মডেলও। তোমার কি মনে আসে তোমার, বলো তো? তো প্রথমে কি মনে আসে কমেন্টে খুব অনেস্টলি সব অ্যান্সার দাও। ওনাকে দেখলে তোমার কমেন্টে কী মনে আসে? মোতাসিম, রাফিদ, সাদাত, কী মনে আসে এটা বলো, অনেস্টলি বলো, কী মনে আসে তোমার? আচ্ছা তোমরা খুব লিখো, তোমার যা
মনে আসে সেটা তুমি লিখো। তোমার যা মনে আসে তাই লিখো। কি মনে আসে তোমার? হ্যাঁ, ওই সাদাত বলছে, রাইট একটা আনসার দিয়েছে সাদাত। তোমার মনে আসে যে ওনার হচ্ছে খুব ব্যাড লাক, ওনার একটা ভিডিও লিখেছে, এটা তোমার মনে চলে আসে। কেন? উনি তো অনেক ভালো নাটক অভিনয় করছে, উনি ভালো মডেল, হ্যাঁ মেরিলে উনি অভিনয়, মেরিলের মডেল হয়েছে, উনি অনেক ভালো অভিনয় করে, গুণী অভিনেত্রী। তো এখন ওনার একটা ভিডিও লিক হয়ে গেছে সামহাও, ওনার ব্যাড লাক, সেটা ওনার প্রাইভেসি লঙ্ঘন হয়েছে, সেটা তোমার আগে মনে চলে আসছে। কেন? এটা কেন? কারণ হচ্ছে তোমাকে যদি কেউ জীবনে একটা থাপ্পড় দেয়, এটা তোমার আজীবন মনে থাকবে, কিন্তু তোমাকে যে অসংখ্য লোক থ্যাংক ইউ দিছে, মনে থাকবে না তোমার এটা। এখন সাদাত সে ক্লাস 8-এ থাকতে রুকসানাকে এসে প্রপোজ করছিল, রুকসানা ওকে ফিরে দিচ্ছে। এখন এটা কিন্তু সাদাতের মনে আছে, কিন্তু সাদাতকে যে ওদের গ্রামের আরও অনেক মেয়ে ভালোবাসি বলছে, সাদাতের কিন্তু ওদের অনেকের নাম শুদ্ধাও মনে নাই। বাট রুকসানাকে সে লাভ ইউ বলছিল, রুকসানা ওকে ফিরে দিয়েছিল, ওর প্রস্তাবে রাজি হয় নাই। এটাই ম্যানুয়াল ম্যাক্রোর একটা ছবি। সো ম্যাক্রোকে একজনের থাপ্পড় দিছে, হ্যাঁ ওখানে। তো আমার ধারণা কি ম্যাক্রো এটা আজীবন কি মনে থাকবে। এখন সে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তাকে তো অনেক মানুষ জীবনে অনেকবার থ্যাংক ইউ দিছে, ওগুলো হচ্ছে মনে থাকবে ম্যাক্রোর, যে তোমার হচ্ছে যে তাকে এক লোক থাপ্পড় দিছিল। আচ্ছা, যদিও ম্যাক্রোকে থাপ্পড় দেওয়ার জন্য হয়েছিল, গ্রেপ্তার হয়েছিল পরে। এখন এটা কেন হয়? তোমরা ডক্টর এখানে, তোমরা বলতে পারবা যে কেন হয় এরকম ঘটনা, কেন আমরা মনে রাখি এরকম? যারা ডক্টর তারা একটু বলো তো কেন হয় এরকম? এটাকে আমরা বলি নেগেটিভিটি বায়াস, যে আমাদের এটা একটা সাইকোলজিক্যাল ফেনোমেনন, যে মানুষ তোমার হচ্ছে যে পে মোর অ্যাটেনশন অ্যান্ড গিভ মোর ওয়েট টু নেগেটিভ রাদার দেন পজিটিভ এক্সপিরিয়েন্সেস আর আদার কাইন্ডস অফ ইনফরমেশন। সে নেগেটিভ জিনিসের প্রতি সে অ্যাটেনশন বেশি দেয়। এই যে তুমি যে ভুল হয়েছে, তুমি এটা তুমি বেশি মনে থাকবে তোমার। ইভেন তোমাদের অনেকের মনে আছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি কোন কোশ্চেনে ভুল করছিলে, এই তথ্য অনেকের মনে আছে। তুমি প্রফেশনাল এক্সাম দিতে গিয়ে তোমাকে ভাইভাতে 10টা কোশ্চেন আস্ক করছিল, তুমি 8টার কারেক্ট আনসার দিছো, 2টা ভুল করছো, সেই 2টা মনে আছে। তুমি পরীক্ষার হলতে বের হওয়ার পরে তুমি 8টা যে সঠিক উত্তর দিছো ওগুলো তো মনে নাই, মনে আছে 2টা যেগুলো তুমি পারো নাই। এরকম হয় কি না? তুমি রিটেনে তুমি ধরো 10টার মধ্যে তুমি 8টা কোশ্চেন কারেক্ট আনসার দিচ্ছ, তুমি ওগুলো মনে নাই তোমার, 2টা ভুল করছো সেগুলো মনে আছে, বা 2টা তুমি পারো নাই। সো আমাদের হিউম্যান একটা সাইকোলজি, যে আমরা নেগেটিভ জিনিসের প্রতি আমরা হচ্ছে যে বেশি মনে থাকে, আর আমাদের ব্রেন বেশি অ্যাটেনশন দেয়। সো তুমি যখন ভুল করবা এরকম প্রচুর পরিমাণে, তুমি যখন পারবা না এরকম অনেকগুলো কোশ্চেন, তুমি দেখবে পারতেছো না অনেক কিছুই, সো তোমার ব্রেন অ্যাটেনশন দিবে এই তথ্যটার প্রতি, যে না এই তথ্যটা তো খুব ইম্পর্ট্যান্ট, এই তথ্যটা মনে রাখতে হবে। এই জিনিসটাই মূলত আমরা আমাদের যে কাহুত যে অ্যাপটা, সেই কাহুত অ্যাপের মধ্যে আমরা ইউজ করি। এই যে আমাদের যে নেগেটিভ জিনিসপত্র যে ব্রেন মনে রাখতে পারে বেশি, যেটা ভুল করে বেশি আমরা, যেটা আমরা হচ্ছে বারবার ভুল করতে থাকি, সেই জিনিসটা আমাদের বেশি মনে থাকে। এই জিনিসটা আমরা ইউটিলাইজ করি কোথায়? আমাদের কাহুতের মধ্যে। তো আমরা মূলত বইটই পড়ানোর আগে আমরা যেটা করি, একটা গেম খেলাই। কাহুত একটা গেম, এটা একটা তোমার গেমিফিকেশন অফ লার্নিং। কারণ পুরো দুনিয়াতেই তোমার হচ্ছে যে এখন লার্নিংটাকে কে কত গেমিফাই করতে পারে সেটার উপরে তোমার এখন দুনিয়া চলতেছে। বাট আমরা মনে করি শুধু বই পড়াইতে হবে। তো এই কাহুটটা যে তোমার এই যে কার্যকরী, এটার উপর অনেকগুলো গবেষণাপত্র আছে, যে এটা তোমার স্প্রিঞ্জারে পাবলিশ হয়েছিল একটা গবেষণাপত্র। এখানে বলছিল যে কাহুট যদি প্লে করা হয় তাহলে তোমার ক্লাসরুম ডাইনামিক্স ইম্প্রুভ হয়, এঙ্গেজমেন্ট বাড়ে, মোটিভেশন বাড়ে, ইম্প্রুভ লার্নিং, হ্যাঁ। এবং এই কাহুত গেম যারা খেলছে ওরা বলছে ওদের ডিস্ট্রাকশনটা কমে গেছে, হ্যাঁ। এবং এটা কোয়ালিটি অফ টিচিংও বাড়ছে এবং লার্নিংও বাড়ছে, দুটাই বাড়ছে। তুমি বলতে পারো যে ভাই কাহুত আসলে জিনিসটা কি? কাহুত জিনিসটা যে একটা অ্যাপ, তো বললাম প্রথমে তুমি প্লে স্টোরে যাবা, কাহুত অ্যাপটা সার্চ দিবা, ইনস্টল করবা, একটা অ্যাকাউন্ট খুলবা জিমেইলে, এবং সেখানে গেম পিন দিবা। এখন প্রশ্ন হচ্ছে তুমি গেম পিন কই পাবা? আচ্ছা, আমাদের পিটিও থেকে যারা, ওরা তোমাদের লাইভে তোমার একটা ভিডিও শেয়ার করে দিচ্ছে, সেখানে দেয়া আছে কীভাবে কাহুত প্লে করতে হয়। তো এই গেমগুলো মূলত আমরা বানাইছি, এটা অ্যাপটা যে কেউ ইউজ করতে পারবে, হ্যাঁ। বাট আমি পিটিও থেকে আমরা কোশ্চেন দিই, আমাদের কোশ্চেনতে আমরা কিছু ধরো কিছু আমরা গেম আমরা মেক করলাম সব সাবজেক্টের উপরে। তো সেখানে পিন দেওয়া থাকে, লিঙ্কও দেওয়া থাকে, হ্যাঁ। কেমনে প্লে করতে হয় একটা ভিডিও দিয়ে দিচ্ছে পিটিও থেকে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবা। আমাদের বিশেষ পিটিও গ্রুপে গেল সেই ভিডিওটা পাবা, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পাবা। ওটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে, এখানে নাম লিখতে হয়। এরা প্লেয়ারের নাম, যে পঙ্কজ, ও লিখছে, ওর আসল নাম লিখতে যাচ্ছে না, সে শান্ত, পাঙ্কা, হ্যাঁ জানি না, মোল্লা, ওরা হচ্ছে নিজের নিকনেম লিখছে আর কি, নিজের ইচ্ছা মতো একটা নিকনেম লেখা যায়। নিকনেম লেখা যখন গো দিবা তখন কোশ্চেন আসা শুরু হবে। একজন লিখছে ধরো ক্রিস্টিয়ানো, তো ওকে গো যখন দিবা তখন তোমার এই কোশ্চেন আসা শুরু হবে। এখানে টাইম ভাসবে 20, 19, 18, 17 টাইম এখানে লেখা থাকবে। তো তুমি ধরো এখানের মধ্যে ভুল উত্তরই তুমি দিলা বা সঠিক উত্তর দিলে পরে
তোমার স্কোরবোর্ড দেখাবে। সো তোমার আগে যারা প্লে করছিল, তুমি এখন 1 নম্বর প্রশ্ন শেষে তোমার স্কোরবোর্ড কত, 2 নম্বর শেষে তোমার কত, পুরো কাউন্টটা প্লে করার পরে তোমার অবস্থান কত, এরকম তুমি দেখতে পাবা। যেগুলো ভুল সেগুলো বলবে তোমার ভুল হয়েছে, কারেক্টগুলো বলবে কারেক্ট হয়েছে। তুমি প্রশ্ন করতে পারো যে বা খেলতে খেলতে কি শেখা যাবে, এটা আবার কোন ধরনের কথা ভাই, এটা কি এরকম কি আসলে হয় নাকি এরকম? হ্যাঁ অবশ্যই হয়। কীভাবে হয় এটা? তুমি যখন ছোটোবেলায় সাইকেল চালানো শিখছিলে তুমি, সো তুমি কি বই পড়ছো যে হাউ টু রাইড অন এ বাইসাইকেল? তুমি কি কোনো বই পড়ছো? তুমি কোনো বই পড়ো নাই। তুমি যেটা করছো, তোমার আব্বা তোমাকে টিফিনে যে টাকাটা দিছিল, ওটাতে 5 টাকা দিয়ে তুমি একটা সাইকেল ভাড়া নিছো, আমরা সেটা কাজটাই করতাম। অথবা তুমি তোমার আব্বা তোমার সাইকেল কিনে দিচ্ছে, তুমি ওইটাই তুমি চালানো শুরু করছো, চালার দিকে তুমি একটু পর দেখলে তুমি পারো না, তোমার একদম হাঁটুর ছালটাল উঠে গেছে তোমার, হ্যাঁ তুমি অ্যাক্সিডেন্ট করে দিচ্ছ। এরকম হাঁটুর ছালটাল উঠতে উঠতে একটা সময় তুমি সাইকেল চালানো শিখে গেছো। সাঁতার শিখতে কিন্তু তুমি কিন্তু কোনো পড়াশোনা করো না, তুমি বই পড়ো না যে কীভাবে সাঁতার শিখতে হয়। তুমি কি করছো, পানিতে নামছো, পানি খাইছো একটু একটু, হাত পা তুমি লড়াইছো, একটা তুমি সাঁতার শিখে গেছো। সো এই কাহুত খেলাটা সেম একটা ব্যাপার। তুমি প্রথমে আন্দাজে খেলবে, এমনি খেলবা, হুদাই খেলবা। তুমি খেলার পর তুমি দেখবে তো কিছুই পারো না, তুমি 80টা কোশ্চেনই পারো না, তুমি 20% হয়তো তুমি পারছো, 10টার মধ্যে হয়তো 2টা পারছো, 8টা তুমি পারো না, কোনো সমস্যা নাই। সো যেগুলো তুমি পারো নাই ওগুলো অনেক কিছু মনে আছে, শালা এটা আমি পারি নাই, কিছুক্ষণ পর তুমি আবার খেলো, খেলে দেখবা তুমি এবার আগের মতো 40 থেকে 50% তোমার কারেক্ট তো মনে আছে তোমার। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে তোমার একটা মনে থাকতেছে, তোমার এটা মনে থাকে। এখন তুমি ফ্ল্যাশ কার্ড রিভিশন দিতে পারো, কাউথ অ্যাপের মধ্যে ফ্ল্যাশ কার্ড সিস্টেম আছে, প্রশ্নের উত্তরে ওই উল্টো পাশে আনসার আসে, ফ্ল্যাশ কার্ড অপশন আছে। হ্যাঁ এই ফ্ল্যাশ কার্ড মেথডে কেমন রিভিশন দেওয়া লাগে সেটা ইউটিউবে আমাদের ভিডিও আছে, এখনই তোমাদের এখানে দিয়ে দিচ্ছে লিঙ্ক, ওখানে তুমি দেখতে পারো কেমন ফ্ল্যাশ কার্ড দেখতে হয় তুমি। সো এরপর যখন তুমি বই পড়বা, তুমি দেখবা কাউতে যে তুমি প্রচুর ভুল করছিলা, তুমি যে কিছু পারো নাই, সেই তথ্যগুলো তোমার হুবহু মনে আসতেছে তোমার, আরে ওইটা তো আমি ভুল করছিলাম, এইরকম একটা ব্যাপার তোমার ব্রেন খুব সুন্দর করে তোমাকে মনে রাখবে। তো আমরা ব্রেনকে কিছুটা আসলে ফাঁকি ঝুঁকি দিচ্ছি, ব্রেনকে আমরা হ্যাকিং করতেছি, ব্রেনটাকে আমাদের উদ্দেশ্যে আমরা কাজে লাগাচ্ছি। ও মুখস্থ করতে চাচ্ছে না, ও মনে রাখতে চাচ্ছে না, আমরা ওকে মনে রাখানোর ব্যবস্থা করতেছি কাউতের মাধ্যমে। কাউত তুমি যে কোনো জায়গায় তুমি প্লে করতে পারো, তুমি যখন তোমার মন বসতে না পড়ার টেবিলে, তুমি সেখানে প্লে করতে পারো। তুমি কোথাও যাচ্ছ টেম্পোতে করে, সেখানে ফোনটা বের করে তুমি কাউত প্লে করতে পারো। তুমি বাসে করে কোথাও যাচ্ছ, তুমি সেখানে কাউত প্লে করতে পারো। তুমি টয়লেটে বসেও কাউত প্লে করতে পারো। তুমি যদি কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে, সকালবেলা আধা ঘন্টা তুমি সেখানে দিচ্ছ, ওটা না দিয়ে তুমি ওখানে সময় দাও, প্লাস তুমি কাউত খেলে থাকো, তুমি এটাও করতে পারো। তবে তোমার ফোনটা আবার সেফ রাখতে হবে, নাহলে তুমি আমার মামলা করবা যে ভাই আপনার কাউত খেলতে গিয়া ফোনটা টয়লেটে পড়ে গেছে, এটা আবার করা যাবে না। তো তুমি এখন তোমার এই যে অনেকেই বিভিন্ন খেলাধুলা খেলো, এই যে খেলা না খেলে তুমি যে কাউটটা যদি খেলো ভালো মতে, মোটামুটি কাউট খেলেই হচ্ছে আমাদের রিভিউ পড়ি স্টুডেন্টরা, আমাদের পিটিও পেজের মধ্যে তো ওই স্টুডেন্ট রিভিউ আছে, ওরা কাউট খেলে কত লাভবান হয়েছে, তোমাদের মতো ডাক্তার ভাই ওরা বলবে ওরা অনেক লাভবান হয়েছে। তুমি ওটা কাউট খেলেই তুমি অনেক পড়াশোনা তুমি আয়ত্ত নিয়ে আসতে পারো, তুমি আস করতে পারো। প্রমাণ কি মেয়ে আপনি যেসব মিথ্যা কথা বলতেছেন, এটা একটা কুইজ ছিল তোমার গত বছর, এখানে ওরা শুধু কাউট খেলছিল, আমাদের কিছু স্টুডেন্ট ওরা কাউট খেলে 100 জনের মধ্যে পুরো বাংলাদেশে আমাদের 7 জন জিতছিল, অংশগ্রহণ করছিল মানে 25 থেকে 30 জন, ওরা শুধু কাউট খেলছে বঙ্গবন্ধুর উপরে, আমাদের যে কাউটগুলো বঙ্গবন্ধুর উপরে এখান থেকে। অনেকে পুরস্কার পাচ্ছে, সার্টিফিকেট দেখা যাচ্ছে। ফটো যে বিসিএস আমাদের স্টুডেন্টরা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই করছে, ওরা প্রচুর কাউত খেলছে, ওরা ইন্টারনি করতেছে, ডিউটি করতেছে, ওরা প্রচুর কাউত খেলছে। তো আমাদের সব সাবজেক্টের কাউত আছে, হ্যাঁ আমাদের সব সাবজেক্টের কাউত আছে, আমরা মোটামুটি সবগুলোর উপরে আমরা এরকম কাউত মেক করা আছে। আমাদের গ্রুপে আমরা প্রচুর ফ্রি কাউত দিই, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, বাট সেখানে সবগুলো দেওয়া হয় না, কিছু ফ্রি কাউত সেখানে সবসময় তোমার দেওয়া হয়। তো আমরা এরপরে চলে আসতেছি আন্তর্জাতিক পার্ট, তুমি কেমনে পড়বা। তো প্রথম সিলেবাস দেখলা, তুমি দেখলো টপিক ওয়াইজ তোমার দেখলা আগে কোথায় কত নাম্বার আসে, এটা দেখে তুমি দেখলা যে তোমার আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতার উপর 4 নাম্বার, পরিবেশ ইস্যু কূটনীতি 4 নাম্বার। হ্যাঁ তুমি আগে দেখলা সিলেবাসটা, আগে ভালো করে দেখো, দেখার পরে তুমি দেখলা যে কী কী জিনিস পড়তে হবে, তুমি আগে এগুলো আগে তোমার ঠিকঠাক করতে হবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তুমি দেখবা চুক্তি থেকে সবসময় এই টপিকগুলোতে সবসময় প্রশ্ন আসছে। তবে তুমি দেখবা যে পরিবেশ ইস্যু থেকে সবসময় বিভিন্ন প্রোটোকল, সম্মেলন, কনভেনশন, সংস্থা, কূটনীতি, রাজনৈতিক পরিবেশ থেকে সবসময় প্রশ্ন আসছে। সো তুমি দেখবা যে আন্তর্জাতিক সংগঠন বা বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যদি তুমি দেখবা জাতিসংঘ থেকে সবসময় প্রচুর কোশ্চেন আসছে, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে প্রচুর কোশ্চেন আসছে তোমার, ওকে। এবং আমরা নাম দিয়েছি আন্তর্জাতিক দাবার ঘোড়া। সো এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে তোমাকে পড়তে হবে। তো এই জিনিসগুলো তুমি যে কোনো বইতে পাবা যে কোন টপিক থেকে প্রচুর কোশ্চেন আসে, তুমি নিজে নিজে গবেষণা করে বের করতে পারবা। যেহেতু ভিডিওটা লাইভে থাকবে তুমি সেখান থেকে দেখে নিতে পারো, আর আমাদের কি ভর্তি হলে তো তুমি দেখবা এগুলো জিনিসগুলো যে আসে, ঠিক আছে। আমাদের পিটিও পেজও সাইটগুলো দেওয়া আছে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসে, হ্যাঁ এই গবেষণাগুলো দেওয়া আছে স্লাইডগুলো। মহাদেশগুলো থেকে তুমি যখন দেখবা যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এশিয়া এবং ইউরোপ থেকে, আফ্রিকা থেকে খুব একটা প্রশ্ন আসে না, আমেরিকা থেকে টুকটাক প্রশ্ন আসে। এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার এটা মুখস্থ করানো না, আমার উদ্দেশ্য হচ্ছে তুমি বুঝতে পারা যে বিসিএস এ পণ্ড শ্রম না করে টার্গেটেড তোমার থাকা উচিত, টার্গেটেড ইফোর্ট দিবা তুমি।
কোন টপিক থেকে তোমার প্রচুর প্রশ্ন আসে? তুই বল ভাই আপনি এটা ফলো করলে কি 100-100 পাবো? আর ভাই তুমি কি 200-200 পাওয়া লাগবে প্রিলিতে? তুমি তো 100 প্লাস পাইলে তোমার প্রিলি হয়ে যাবে, তাহলে তুমি 200 নাম্বার টার্গেট করা দরকার কি? হ্যাঁ, কোনো দরকার নাই। আন্তর্জাতিক এই পার্টটা মোটামুটি অনেক বড়, মোটামুটি কঠিন আছে। 8 থেকে 10 নম্বর যদি কি পাইতে চায় অল্প সময়ে, এই টপিকগুলো পড়লে সে 8 থেকে 10 নম্বর পাবে সে। আর কেউ মনে করে আরও বেশি নাম্বার পাইতে চায় 12 থেকে 13, এই টপিকগুলো যদি সে পড়ে সে 12 থেকে 13 পাবে। মহাদেশ সব কিছু তো বলি না আমরা, তাই না? এশিয়া, ইউরোপ এগুলো বেশি করে পড়বে, তারপর একটা আমেরিকা পড়বে, আফ্রিকার অল্প করে পড়বে। পড়ার সিস্টেম একই, আগে কোশ্চেন গবেষণা, তারপরে বই পড়বে, তারপর আবার কোশ্চেন পড়বে। এখন $1 মিলিয়ন কোশ্চেন যে ভাই যারা ইন্টার্ন তারা কীভাবে প্রস্তুতি নেবে? ইন্টার্নরা তো ওরা প্রচুর ডিউটি, প্রচুর কষ্ট থাকতে হয়, ওরা কীভাবে প্রস্তুতিটা ওরা নিবে? এখানে আমি যেটা বলবো যে ইন্টার্নিতে যে জিনিসটা হয় তোমার কাইন্ড অফ গাধার খাটুনির মতো। ধরো রুগীর রক্ত লাগবে, এই রক্ত জোগাড় কর রে, রুগীর ওষুধ কেনার টাকা নাই, এ টাকা জোগাড় কর, সমাজসেবাতে যা টাকা জোগাড় কর, তারপরে তোমার হচ্ছে যে মানে যত রকম, হ্যাঁ রুগীর কালকুটি হবে, যদি বাস্কেট চেক কর, মানে যত রকম কাজ আছে। এখন তোমার হচ্ছে যে সিনিয়ররা বসছে, এই সিঙ্গারা নিয়ে আয়, হ্যাঁ সিঙ্গারা সমস্যা নিয়ে আয়, ওইটা মানে মোটামুটি যা কিছু আছে, এই ট্যুর অ্যারেঞ্জ কর, ওই কর, সে কর, মানে যা কিছু আছে তোমার সব কাজ হচ্ছে ইন্টার্নদের হাতে করাইতে হবে। হ্যাঁ, মোটামুটি এটা সিস্টেম। তো এটা যুগ ধরে সেটা চলে আসতেছে, ইন্টার্নদের হাতে সব কাজ মোটামুটি করানো হয়। তো তুমি যেহেতু তুমি নিজে একটু টুকটাক বিশেষ প্রস্তুতি নিচ্ছ ইন্টার্ন করার সময়, তোমাকে আসলে যে কাজটা করতে হবে, তুমি দেখবা যে দুটো কোশ্চেন করবা, এই কাজটা কি ইম্পর্টেন্ট, এই কাজটা কি আর্জেন্ট, এই দুটা তোমার হচ্ছে যে কোশ্চেন তুমি করবা। সো যেই কাজটা যদি তুমি দেখো এটা হচ্ছে তোমার, এটা ইম্পর্টেন্টও না, এটা পরেও করতে পারবা, এটার পিছনে টাইম দেওয়া যাবে না, এটা এলিমিনেট, এই কাজটা তুমি করবা না, এটা গুরুত্বপূর্ণ না, এটা পরে করা যাবে চাইলে, এটা এখন করার কোনো প্রয়োজন নাই। এই কাজটা তোমার হচ্ছে যে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কিন্তু এটা হচ্ছে যে এটা পরে তুমি করতে পারবা, এটা তুমি পরে করতে পারবা। সো এটা তুমি পরেই করবা, এটা এখন করার তোমার দরকার নাই। ইম্পর্টেন্ট কিন্তু এটা টাইম আছে। তুমি বলো ভাই এটার একটা এক্সাম্পল দেন, আমি একটা এক্সাম্পল মাথায় আসছে। ধরো তোমার বিয়ে করতে হবে, হ্যাঁ বিয়ে করাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু তুমি পরে বললো সমস্যা নাই, তাহলে তুমি একটু পরেই করো আর কি। যাই হোক, তোমার অন্য এক্সাম্পল হইতে পারতো, যে কাজটা নট ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্টই করা লাগবে। হ্যাঁ, ওই যে বললা তুমি হচ্ছে যে এখন তোমার এর অনেক কাজ থাকবে যেটা করাটা ইম্পর্টেন্ট না, অন্য যে কেউ করতে পারে, কিন্তু এটা না করলে সমস্যা হয়ে যাবে আর্জেন্ট আবার। হ্যাঁ, সেটা ডেলিগেট করে করতে পারো তুমি, সে কাজটা তুমি অন্য কারো হাতে তুমি করাইতে পারো, তুমি অন্য কারোর দিকে ডেলিগেট করতে পারো, তুমি নিজে সেটা করলা না, তুমি ওই টাইমটা তুমি সেভ করলা, কিন্তু যে কাজটা ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট সেটা তুমি সাথে সাথে তুমি করে ফেলবা। সো অ্যাজ এন ইন্টার্ন তোমার যে কাজ থাকবে, বেশি কাজ থাকবে তোমার হচ্ছে যে তোমার যখন থাকবে অ্যাডমিশন ডিউটি যখন থাকবে তখন প্রচুর কাজ থাকবে। আর তো ধরো তোমার পোস্ট অ্যাড নাইট যদি থাকে, পোস্ট অ্যাডে তোমার ধরো নাইটের সময় তোমার প্রচুর কাজ থাকবে, বাকি সময়টা তুমি যেটা করবা ওয়ার্ডে তুমি যাবা, তুমি ফলো আপ দিবা, সারা সাথে রাউন্ড টাউন দিয়া মোটামুটি তোমার বেডের কাজগুলো শেষ করে তুমি সুন্দর লাইব্রেরিতে চলে যাবে। তুমি ঘুরোঘুরি করবে না, ওয়ার্ডে ঘুরোঘুরি করলে তোমার কোনো একটা কাজ ধরা দিবে। তো তুমি এভাবে প্রচুর টাইম তুমি সেভ করতে পারো মূলত। হ্যাঁ, তুমি ঘুরোঘুরি করবে এখানের মধ্যে, ওই সেই করবা, তাহলে তোমার কাজ অবশ্যই তোমার ধরা দিবে। তাহলে কি বললাম, তুমি হচ্ছে যাবা, তুমি ফলো আপটা দিবা, তারপরে সারা সাথে রাউন্ড দিবা, তোমার বেডের কাজগুলো শেষ করে তুমি সুন্দর করে যায় লাইব্রেরিতে বা কোথাও যে পড়া যায় সেখানে তুমি চলে যাবা। এর ফাঁকে তোমার যদি টাইম থাকে সেই টাইমে তুমি মোবাইলটা বের করে তুমি কাউথ খেললা বা গুগল ফর্মে তুমি কোশ্চেন সলভ করলা, যদি আমাকে এখানে ভর্তি হও। আমাদের ভর্তি না হলেও তুমি নিজে যায় তুমি অথবা তোমার মতো করে তুমি তোমার ওই টাইমটা তুমি ইউটিলাইজ করার তুমি ট্রাই করো। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় প্যারেটো প্রিন্সিপাল, মানে আমরা যে 20% ইফোর্ট দিয়ে আমরা 80% রেজাল্ট আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তুমি দেখো আজকে আমি যে সিলেবাসটা তোমাকে দেখাইলাম, তো এখানে আমি যেটা বললাম, ধরো যে সিলেবাসটা ব্যাখ্যা করলাম, ধরো আন্তর্জাতিক, এখন যদি তুমি মনে করতে যে আমি ভাই 100% আমি পাইতে চাই, তাহলে তো ভাই তোমাকে এতটুকু ইফোর্ট তোমাকে দেওয়া লাগবে, পুরো ইফোর্ট তোমাকে কি করা লাগবে, তোমাকে দেওয়া লাগবে। বাট আমি যেটা দেখাইলাম সেটা হলো এতটুকু ইফোর্ট আমরা দিব, রেজাল্ট হবে কতটুকু, এতটুকু। ইফোর্ট দিব কত পার্সেন্ট, 20%, রেজাল্ট হবে কত পার্সেন্ট, 80%। কিন্তু 100% পাইতে হলে তোমাকে আবার কিন্তু প্রচুর আবার ইফোর্ট দেওয়া লাগবে। সো অ্যাজ এন ইন্টার্ন তোমার আসলে এতটুকু ইফোর্ট তোমার পক্ষে দেওয়া পসিবল না। তো এখন ইন্টার্নদের জন্য আমার পক্ষে থেকে যেটা টিপস সেটা আমি বলবো, তোমাকে অবশ্যই সকাল থেকে ঘুম থেকে উঠে যেতে হবে। যদি তুমি সকালে ঘুম থেকে উঠতে পারো তাহলে তুমি সকালবেলা মোটামুটি 2-3 ঘন্টা তুমি এখানে তুমি সেভ করতে পারবা। ওই 2-3 ঘন্টা তুমি একটা ভালো একটা পড়া দিবা, ওই 2-3 ঘন্টা তোমার ধরো কোনো ডিস্ট্রাকশন নাই, কেউ ডিস্টার্ব করবে না তোমাকে, কোনো কিছু নাই, ওই 2-3 ঘন্টা একটা ভালো একটা তুমি পড়া দিবা। সো আমাদের একটা 6M ক্লাব আছে, সেখানে তুমি
জয়েন হতে পারো। সেখানে মেম্বাররা যারা আছে ওরা মোটে সকাল 6টায় ঘুম থেকে উঠে ওরা মিটিং টিটিং করে। তো এটা হচ্ছে জাস্ট একটা ক্লাব আর কি, এটা তোমার জাস্ট মোটিভেশনটা ধরে রাখার জন্য। তোমার ফেসবুকে সার্চ দিলে বাবা দ্য 6 AM ক্লাব লেখা সার্চ দিলে একটা গ্রুপ পেয়ে যাবে, একটা পেজে পেয়ে যাবো। ওই গ্রুপটা হচ্ছে দ্য 6, এখানে এইটাই ভাবে 6 AM ক্লাব লেখা একটা গ্রুপ আছে। তুমি সকালবেলা কিন্তু উঠে গেলে তুমি 2-3 ঘন্টা তুমি ওই একটু পড়াশোনা তুমি করে ফেলতে পারলা। ওয়ার্ডে যাও তোমার হচ্ছে যে কাজকর্ম ফাঁকে তুমি চাইলে একটু কাউন্টার প্লে করতে পারো। মানে যতক্ষণ তুমি হাসপাতালে থাকবা তুমি তো পুরোটা কাজ করতেছো না, তুমি 1টা-2টা পর্যন্ত থাকতেছো, 1টা-2টা পর্যন্ত তুমি তো কাজ করতেছো না আসলে। তুমি যাচ্ছ, তুমি একটা ফলো আপ দিচ্ছ, ফলো আপ দেওয়ার পর স্যার আসতে তোমার টাইম থাকতেছে, ওই টাইমে তুমি বসে কাউট খেলো বা গুগল ফর্মে তুমি কোশ্চেনগুলো সলভ করো। স্যার আসলো, রাউন্ড দিল, রাউন্ড এসে তুমি দ্রুত করে তোমার বেডের কাজগুলো শেষ করে ফেলো। বেডের কাজ করে তুমি এবার আবার তোমার কাউটগুলো খেলো, গুগল ফর্মে সলভ করো, বা তুমি হেডফোন লাগিয়ে রেকর্ডিং দেখো, যে আগে কী পড়াছিল রেকর্ডিংগুলো একটু দেখে আসি। তাহলে তোমার টাইমটা ইউটিলাইজ তুমি করলা। তবে তোমাকে ইন্টার্ন করার সময় যদি তোমার প্রচণ্ড প্রেশার, তোমার এই ক্ষেত্রে আমি যেটা বলবো তোমাকে এনার্জি সেভ করে তোমাকে চলতে হবে। সুতরাং তুমি এনার্জি সেভ না করো তাহলে তুমি ডিউটি করতেছো বা পড়তেছো, দুটো একসাথে করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি অবশ্যই ডিহাইড্রেশন তোমাকে হওয়া যাবে না। তুমি সিপস অফ ওয়াটার তুমি খাবা কিছুক্ষণ পরপর, তুমি ফ্রুটস খাবার ডেইলি, নাটস খেতে পারো ডেইলি, বিভিন্ন প্রকার ডেইরি প্রোডাক্ট খেতে পারো। তারপরে তুমি অ্যাটলিস্ট 2x খাবার ডেইলি, ওকে। আর খুব ক্লান্ত লাগলে তুমি একটু ন্যাপ নিতে পারো। তোমরা জানো আমি নতুন বোঝানো কিছু নাই যে ন্যাপ কেমন নাই। ন্যাপ মানে হচ্ছে তুমি 15 থেকে 20 মিনিট তুমি যদি স্লিপ না, তো 20 মিনিটের বেশি হলে ন্যাপ হবে না, সেটা আবার পরিপূর্ণ ঘুম হয়ে যাবে। তুমি 20 মিনিট তুমি একটা ন্যাপ নিতে পারো, ন্যাপ নিলে তোমার টায়ার্ডনেস তোমার কেটে যাবে। আমি তোমাকে বলবো তুমি ইন্টার্ন পিরিয়ডে তুমি নিজে একটা মিথ্যা কথা বলো। কি মিথ্যা কথা বলবা? মিথ্যা কথাটা বলো ইন্টার্নির পরপর আমি হচ্ছে যে বিসিএসটা দিব সেটার মাধ্যমে আমি ক্যাডার হয়ে যাব, এবং আমি মোটামুটি আমার এইজ 26-27 হওয়ার মধ্যেই আমার গ্রামের 2 বছর আমি শেষ করে আসবো। সেই 2 বছর শেষ করে এসে এরপর আমি একটা পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আমি যোগ দিব। তো মোটামুটি তোমার হচ্ছে যে 33-34 বছর বয়সের মধ্যে আমি মোটামুটি লাইফের একটা অবস্থান আমি পৌঁছায় যাব। নিজেকে তুমি তুমি প্রবরটা দাও যে আমি খুব দ্রুত গতিতে আমি হচ্ছে যে আমার বিসিএসটা করে ফেলবো। ইন্টার্নে অনেকেই তোমার ক্লিনিকে ডিউটি করে, আমিও ডিউটি করছি, আমার অনেকেই ক্লিনিকে ডিউটি করে। আমি বলবো যে ইন্টার্নের সময় তুমি ডিউটিটা না করে ওই টাইমটা তুমি বিসিএসের জন্য সময় দাও, বিসিএসের জন্য তুমি কাজে লাগাও। তো তুমি ওই সময় হয়তো একটা ডিউটি করলে তুমি 700-800 টাকা তুমি পাইতা, ঠিক আছে তুমি, কিন্তু তুমি যদি আগে তুমি যদি ক্যাডার হয়ে যাও, তুমি যা চেম্বার করে তুমি এর চেয়ে ওই তো 100 গুণ তুমি ওটা পেয়ে যাবে। তুমি প্রথম 1-2 মাসের মধ্যেই পুরো টাকাটা তোমার উঠে যাবে। আমি বলবো তুমি ডিউটি না করে ওই সময়টা তুমি বিসিএসের জন্য সময় তুমি দিতে পারো। এবং তুমি বলতে পারো ভাই এমনি পড়লে কি হবে, আমি বলবো তুমি সবসময় তোমার গোলের দিকে ফোকাস করো, যে পারবো না বা না হলে কি হবে এগুলোর দিকে ফোকাস না করো, সবসময় তুমি গোলের দিকে ফোকাস করো যে না আমি পারবো বা এটা হচ্ছে সম্ভব। তুমি এইভাবে ফোকাস করো, সবসময় তোমার টার্গেটের দিকে তুমি থাকো, মিস্টেকের দিকে তোমার চিন্তা করার তোমার দরকার নাই। ওকে। আর আমরা যেটা বিশ্বাস করি যে পিটিওতে আমরা যে আসলে প্রচুর পরীক্ষা নেয়, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করা, এটা কারণ আমরা যেটা বিশ্বাস করি মোর সোয়েট ইন প্র্যাকটিস উইল কজ লেস ব্লিড ইন মেন এক্সাম। তো একজন বিখ্যাত তোমার জেনারেল উনি বলছিল যে শান্তির সময় যত বেশি ঘাম ঝরানো যাবে, যুদ্ধের সময় তত কম রক্ত ঝরবে। তা আমরা বিশ্বাস করি প্র্যাকটিসে যত বেশি ঘাম ঝরানো যাবে, মেন এক্সামে তত কম রক্ত ঝরবে। এই জন্য আমরা এখানে অনেক বেশি এক্সাম নেই। তো তুমি এখন যে কষ্টটা করতেছো এই কষ্টের তুমি রেজাল্টটা পরবর্তী তুমি পাবা। আমি সবসময় তোমাকে বলবো পুশ ইউর ওন বাটন। হ্যাঁ, তোমার নিজের বাটনটা তুমি নিজের হাতেই তুমি রাখো, যে তোমার যা ইচ্ছা করতেছে, তোমার যা ভালো লাগতেছে তুমি সেটাই করো, সে অনুযায়ী চলো। তোমার জীবনে বাটনটা তুমি কারো হাতে দিও না, তোমার বাবা মা, তোমার গার্ডিয়ান, তোমার বন্ধু বান্ধব কারো হাতে নিজের জীবনে বাটন দিও না। তুমি নিজের বাটনটা নিজেই পুশ করো। তোমার যদি ইচ্ছা হয় বিসিএস তুমি দিবা, ক্যাডার হতে চাচ্ছ তুমি হও, মনে হয় না আমি হব না, আমার হচ্ছে অন্য কিছু করতে ইচ্ছা করতেছে তুমি অন্য কিছু করো, কিন্তু আরেকজনের কথা মতে তুমি পরিচিত হইও না। নাইট ডিউটি যখন তুমি করবা, নাইটের সময় অ্যাডমিশন নাইটে তুমি অনেক প্যারায় থাকবা, কিন্তু অ্যাডমিশন নাইটেও তুমি তো ঘুমাতে পারতেছো না। সেখানে তুমি যেটা করতেছো মোটামুটি তুমি ধরো তুমি হচ্ছে যে একটা রুগী আসলো, এরপর তোমার 15-20 মিনিট 30 মিনিট তোমার গ্যাপ থাকতেছে, ওই গ্যাপে তুমি 4-5টা কাউট খেলে ফেলো তুমি, বাট নাইটটাও তুমি কাজে লাগাও। পোস্টেড নাইটেও মোটামুটি তুমি রাতে তুমি সন্ধ্যে ফলাপ দিয়ে এসে তারপর তুমি রুমে আসা, মোটামুটি তুমি পোস্টেড নাইটটাও যদি থাকে তুমি সেটা কাজে লাগানো ট্রাই করো। তো নাইট ডিউটি তুমি এমনি ঘুমাতে পারতেছো না, কারণ হাসপাতাল ঘুমানো খুব ডিফিকাল্ট। তো যদি তুমি ঘুমাতে পারতেছো না তাহলে খামাখা তোমার হচ্ছে যে ঘুমানো ট্রাই না করে তুমি নাইটটা কাজে লাগাও, ওই নাইটের মধ্যে তুমি বসে পড়ো। যদি তুমি নাইটের জন্য তুমি যদি পড়ো, সো তোমার ওইটা তোমার কি আসলো, হাসপাতালে নাইট ডিউটি করা হইলো, প্লাস তোমার কিছুটা প্রস্তুতি তোমার নেওয়া হয়ে গেল। ওই কাজটা করলে তুমি অনেক আগায় থাকবা। মানে যাদের ইন্টার্ন শেষ তারা কি করবে, যে ইন্টার্ন তুমি করে ফেলছো, এখন তুমি কি করবা? আমি বলবো যদি ইন্টার্ন শেষ হয়, ডু ওয়ান থিং অ্যাট আ টাইম। যাদের ইন্টার্ন শেষ
সো তুমি একটা কাজই করবা, তুমি একটা কাজ কি, হয় তুমি হচ্ছে যে বিসিএস এর জন্য তুমি প্রস্তুতি নাও, অথবা তুমি বাইরে চলে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। তুমি ল্যাপটপ দাও, প্ল্যাব আমার ছবি দাও, অথবা তুমি দেশে থাকতে চাইলে তুমি বিসিএস এর জন্য প্রস্তুতি নাও। কিন্তু প্রথমে তুমি হচ্ছে কারো কথায় প্ররোচিত হয়ে, তোমার অনেক সিনিয়র তোমাকে মিসগাইড করবে, কবে বিসিএস তো সিট টিট কম, এগুলা ইয়ে করো না, ও দেখবা এই স্পেশাল পাইলেও সেও লাফালাফি পরীক্ষা দিবে, যে তোমাকে বুঝাইতেছিল সিট কম পরীক্ষা দিস না, হ্যান তাই এগুলা বিসিএস সমস্যা আছে এগুলা, দেখবা সে নিজেও কিন্তু তোমার স্পেশাল আছে, সে নিজেও পরীক্ষা দেয়। তো সুতরাং ওদের কথা পরিচিত না হয়ে তো ইন্টারনি সময় তুমি বিসিএসটা টার্গেট করে তুমি প্রস্তুতিটা তুমি নিতে থাকো। তুমি যেভাবে করবা, তুমি প্রথমে আগে টানা 5 মাস পড়ে ফেলো। সাদাত প্রশ্ন করছে 44 জন স্টার্ট করলে কি পড়বোই পসিবল স্টার্টিং ফ্রম জিরো? অবশ্যই সাদাত, অবশ্যই পসিবল। একজন ডাক্তার যে পরিমাণ প্রেশার নিয়ে ফাইনাল পর পাস করে, যে পরিমাণ প্রেশার নিয়ে পার্ট 1 দেয়, রেসিডেন্সি দেয়, বিসিএস তার 25% ধরো তোমার প্রেশার, আমি যদি কম্পেয়ার করি, মানে 4 ভাগের 1 ভাগ প্রেশার দিয়ে বিসিএস প্রিলি পাস করা পসিবল। তো তুমি প্রথম যেটা করবা, টানা 5 মাস পরে বিসিএস সিলেবাস একবার শেষ করে তুমি রাখবা, টানা 5 মাস, একদম টানা 5 মাস অন্য কিছু করবা না, শুধু বিসিএস পড়বা। খবরটা দুই নৌকা পা দিবা না, কিছুক্ষণ এফসিপিএস, কিছুক্ষণ তোমার পার্ট 1 রেসিডেন্সি, কিছুক্ষণ বিসিএস, এরকম করবা না। টানা 5 মাস বিসিএস পরে শেষ করে রাখবা। শেষ করে রেখে ধরো 40 বিসিএস সামনে, যাদের ইন্টারনি শেষ, তো মেয়েতে পরীক্ষা হবে, যদি কোনো কারণে বিসিএস না হয় জুনে পরীক্ষা হবে, তাহলে 5 মাস সময় আছে। এই 5 মাস টানা শুধু বিসিএস পড়ো, অন্য কোনো কিছু করবা না। এই সময় ডিউটি মিউটি করার দরকার নাই। তুমি হচ্ছে যে যদি ডিউটি না করো, তুমি হচ্ছে না খায় থাকবা না। হ্যাঁ, যদি তোমার বাস্তবতা যেরকম হয় যে না আমার ডিউটি করা লাগবেই, সেক্ষেত্রে হয়তো সেটা কিছুটা তোমার কম্প্রোমাইজ করতে হবে। সো যদি মনে হয়, যদি তোমার মনে হয় যে তোমার 100% তুমি পাবা, যদি মনে হয় 100% তুমি পাবা, সরি 100+ যদি তুমি পাবা, তাহলে তুমি প্রিলিটা দিয়েই এরপরে টানা 3 মাস তুমি রিটার্নের জন্য পড়া গোছায় রাখবা। আবার বলি, তুই 5 মাস প্রিলির জন্য পড়ে ফেলবা, প্রিলির জন্য পড়ে ফেলে প্রিলিটা দিয়ে যদি মনে হয় 100+ পাবা বা 100-র আশেপাশে তুমি পাবা, প্রিলি হোক আর না হোক, তোমার 100+ যদি পাও এরকম যদি মনে হয়, তাহলে তুমি প্রিলি পাস করার কাছাকাছি তুমি চলে গেছো। সুতরাং তুমি এরপরে টানা 3 মাস তুমি রিটার্ন পড়া গোছায় রাখবা। এই জিনিসটা কি, ধরো তুমি 40 বিসিএস তুমি দিচ্ছ, এখন তো মনে হচ্ছে 40 বিসিএস ধরো তুমি 95 পাবা, তো মনে হচ্ছে 95 পাওয়া কিন্তু তোমার চান্স পাও, তোমার হচ্ছে যে ধরো প্রিলি টেকার খুব একটা পসিবল হয় না। কিন্তু এরপরও তো টানা 3 মাস তুমি রিটার্ন পড়াটা গোছা রাখবা। কেন? কারণ হচ্ছে মোটামুটি ধরো একজনের 3-4টা করে বিসিএস দিতে হয়, কেননা বিসিএস প্রায় 2 বছরের একটা জার্নি, তুমি 44 তুমি দিলা, মোটামুটি 44 রিটার্ন আসতে আসতেই 45 বিসিএস প্রিলি হয়ে যাবে। আবার 40 ভাবে হইতে হইতে 46 বিসিএস কি হয়ে যাবে, প্রিলি হয়ে যাবে। তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি একবারেই প্রিলি রিটার্ন তুমি গোছা রাখলা। কিন্তু যদি মনে হয় না তুমি ধরো তুমি 70 পাবা বা 80 পাবা, তার মানে তোমার প্রিলি পড়াটা আসলে এখনও তোমার অনেক বাকি রয়ে গেছে, সেক্ষেত্রে তুমি হচ্ছে যে প্রিলির জন্য তুমি আরও কিছু তোমার সময় দিতে হবে। সো তুমি প্রথমে একটানা 5 মাস প্রিলির জন্য পড়ে ফেললা, এরপরে তুমি যদি মনে হয় 100+ পাবা, তুমি টানা 3 মাস রিটার্ন তুমি পড়ে ফেললা, শেষ বিসিএসের পড়া। এরপরে তুমি যেটা করবা, শুধুমাত্র প্রতি প্রিলির আগে 2 মাস করে প্রিলির জন্য পড়বা। ধরো 40 বিসিএসের পরে 45 প্রিলি হইতে তোমার তো আরও সময় লাগবে, তো 7-8 মাস 9 মাস সময় লাগবে তোমার। তো তুমি বলবা যে ভাই তাহলে আমি তো মোটামুটি একবার পড়ে ফেলছি প্রিলির জন্য, আর 45-এর জন্য প্রিলির আগে 2 মাস পড়বো, তো বাকি সময়টা কী করবো? ওই বাকি সময়টা তোমার মানে বিসিএস পড়াটা গোছাই ফেলবা, আগে একবার গোছাই ফেলা, এইবার তুমি একদম আরামসে পোস্ট গ্রাজুয়েশনের পড়াটা শুরু করো। শুরু করে পোস্ট গ্রাজুয়েশন পড়লা, যদি দেখো কোনো বিসিএস সার্কুলার আসছে, কোনো বিসিএসের প্রিলি, তার 1-1.5 মাস আগে তুমি ওই প্রিলিটা পড়ো। ইন দ্য মিন টাইম তুমি শুধু পোস্ট গ্রাজুয়েশন তুমি পড়তে থাকো, শুধু পোস্ট গ্রাজুয়েশন পড়ো, কারণ তোমার তো বড় গোছানো আছে। তুমি প্রত্যেকটা প্রিলি রেখে যাও 2 মাস সময় নিয়ে তুমি একটু রিভিশন দিবা, একটু তুমি গোছায়া তুমি পরীক্ষাটা তুমি দিয়ে দিবা, বাকি সময়টা তুমি কী করবা, পোস্ট গ্রাজুয়েশন পড়বা। কারণ ডাক্তারদের পক্ষে একটানা 2 বছর বিসিএসের পিছনে লেগে থাকা সম্ভব না। তুমি পড়ো মূলত 8 মাস, প্রিলির জন্য 5 মাস, লিখিতের জন্য 3 মাস, 8 মাস পড়ো তুমি বিসিএসের জন্য, বাকি সময়টা তুমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়ো। এমনভাবে পড়ো যাতে তোমার মোটামুটি বিসিএস হয়ে গেলে তুমি মোটামুটি গ্রামে 2 বছর তুমি থাকার মধ্যে আরেকটু তুমি পড়াশোনাটা গোছাও, এর আগেও তুমি চান্স পেয়ে যেতে পারো, অথবা তুমি মোটামুটি তুমি 2 বছর কাটায় আসার পরে তুমি পরীক্ষা দিলে তুমি চান্স পেয়ে যাও। হ্যাঁ, এটা যদি করো তাহলে আমার যেটা মনে হয় যে তুমি হচ্ছে যে ভালো করতে পারবা। আচ্ছা, মুতাসিম বলছে যে ফাইনাল ইয়ারের সামনে ফাইনাল প্রপ দিব, চলে ধরতে পারবো না, সামনে সাজেশন দেন। ওকে মুতাসিম, যেটা করতে পারো সেটা হচ্ছে আমরা পিটিওতে যেটা করি, আমরা একটা লং বেস চালাই। তো লং বেসের ক্লাসটা হয় মূলত তোমার ফ্রাইডেতে এবং স্যাটারডেতে, সপ্তাহে মাত্র 2 দিন। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সিটি যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ে, এবং যারা শুরু থেকেই তোমার ধরো এখনও বিশেষ দিবে না, পরীক্ষা দিতে আর 1 বছর 1.5 বছর সময় আছে, তারা হচ্ছে শুধু ফ্রাইডে স্যাটারডেতে ওরা হচ্ছে যে ফ্রাইডেতে একটা ক্লাস করে আর স্যাটারডেতে একটা ক্লাস করে, অল্প অল্প করে পড়ানো হয়, যেহেতু লম্বা সময় ধরে পড়ানো হচ্ছে, অল্প অল্প করে অল্প অল্প কিছু কাগজ দেওয়া হয়, গুগল ফর্ম দেওয়া হয়, অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকে। ওর
মূল পড়াশোনার কোনো প্রকার ক্ষতি না করে। মিস করলে তো আমরা রেকর্ডিং দিয়েই দেয়। সো যারা হচ্ছে আমি বলবো আগে তোমার প্রফটপ ক্লিয়ার করে ফেলো। সো কেউ যদি ইন্টারনেট সময় মনে হয় যে আমাদের রেগুলার ব্যাচ তার জন্য প্রেশার হয়ে যাবে, সো সেক্ষেত্রেও লং ব্যাচে অ্যাপ্লাই করা যেতে পারে। বাট লং ব্যাচটা হচ্ছে সবসময় আমরা হচ্ছে অ্যাডভান্স তোমার হচ্ছে যে বিসিএসগুলোর জন্য, যেমন 40 বিসিএস যেহেতু তোমার হচ্ছে যে মে মাসে হয়ে যাবে বা একটু পিছলানো জুন মাসে যদি হয়, এই লং ব্যাচ যেটা আমাদের জানুয়ারিতে শুরু হবে, এটা শেষ হবে আগামী তোমার ডিসেম্বরে, মানে 1 বছর মেয়াদি কোর্স। ফ্রাইডে স্যাটারডেতে ক্লাস হয় ইউজুয়ালি। সো অথবা তুমি নিজেও যদি মনে করো তুমি একলা একলা করবো, সেক্ষেত্রে তুমি এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। সো অল্প অল্প করে তুমি যেটা করবা, প্রথমে তুমি ম্যাথ, বাংলা, ইংরেজি এগুলো অল্প অল্প করে তুমি গুছিয়ে রাখতে পারো। তবে আমি বলবো তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আগে প্রফটা আগে ক্লিয়ার করা, এটা ইম্পর্টেন্ট। আর সেক্ষেত্রে বিসিএসের জন্য তোমার বেশি ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নাই। যারা এখনও ফাইনাল ইয়ারে আসো, আমি মনে করি তোমার আগে প্রফ ক্লিয়ার করা জরুরি। এখনও বিসিএস নিয়ে ভাবার দরকার নাই। তুমি যেটা করবা প্রফটা দিয়ে ফেলবা, প্রফটা দিয়ে ফেলার পরে যে তুমি যে রেজাল্টের মাঝখানে 2 মাস সময় পাবা, সেই 2 মাস চাইলে তুমি বিসিএসের জন্য একটু পড়তে পারো। কিন্তু আমি বলবো যে তোমার ফাইনাল প্রফের আগে বিসিএস নিয়ে বেশি মাথা না ঘামানোর জন্য তুমি আগে প্রফটা ক্লিয়ার করো। প্রফটা দেওয়ার পরে তুমি হচ্ছে যে পড়লে বিসিএসের জন্য পড়ো, ঠিক আছে? এটা ভালো হবে। কারণ আমি মনে করি না যে প্রফের আগে তুমি প্রফ যেই পরিমাণ ফাইনাল প্রফ যে পড়তে হয়, এর মধ্যে এক্সট্রা লোড নেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট আমাদের বিসিএস গ্রুপে থাকো, এখানের মধ্যে কাউট আউট খেলো, মজা করো, একটু ফান করো, তুমি একটু দেখো জিনিস কী কী হচ্ছে না হচ্ছে, এগুলো একটু ফলো করো, জাস্ট কাউট আউট খেলো, একটু মজা টজা করো, ফান টান করলো একটু। কিন্তু এখনই বিসিএস জন্য এত তোমার পড়ার দরকার নাই। টার্গেট 44, আমি চাই 44 এপ্রিলই কনফার্ম করতে। ওকে, আজ আমি কয়েকজন কোশ্চেন নিব। তার আগে যারা আমাদের সাথে লাইভে জয়েন হয়েছে, আমি একটু লাইভটাকে একটু এন্ড করে দিচ্ছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ।